অলরাইট, এটা একটু অ্যাব্রাপ্টলি এন্ড হয়ে গেছিল, সো আই জাস্ট স্টপড ইট অ্যান্ড আমি আপডেট করে দিয়েছি। উই হ্যাভ আপডেটেড দ্য এইগুলো আমাদের পোস্ট যেটা হয় আমি আপডেট করে দিয়েছি। সো বাই দ্য টাইম আই কমপ্লিট দিস উইল বি এ ভেরি শর্ট সেশন, যেখানে আমি একটু আর্টিস্টিক মুভমেন্ট গুলোকে নিয়ে আমি মৌচাকে অলরেডি আই হ্যাভ ডিসকাসড। আমি আজকে খালি ক্যান্ডিড আড্ডার ফ্লেভারটা একটু দেওয়ার জন্য, যদিও ফ্লেভারটা ইট উইল ইভলভ ওভার টাইম। সো দের ইজ নো ফিক্সড ফ্লেভার. I mean, we start with a purpose that these are the things we want to achieve, or these are the things we want to maintain in terms of the quality, in terms of the standard, whatever it is in that regard. But there is no fixed planning, there is no fixed standard. Well, it can improvise anytime, it can go up and up, it won't go down, that's for sure. And but there is a threshold below which we cannot go. Otherwise we will keep improvising, we will keep improving, and you will also learn through that improvisation or through the content, whatever it is. But এইটাই যেটা আমরা বলবো, এটাই আমি একটু পিকচার্স দেখিয়ে দেখিয়ে ভিজুয়ালি একটু আর্ট মুভমেন্টস গুলো বলবো। বাট বাই দ্য টাইম আই ডু দ্যাট, ইউ গো থ্রু দ্য এপিসোড 1 and you will see that what I try to say. So let me just share the screen with you. আমি জাস্ট একটু রিইটারেট করে দিই যে আমার ডিফারেন্ট ডিফারেন্ট আর্ট ওয়ার্কস আমি চুজ করতে পারি ইন মাই লাইফ। ইট ক্যান বি পেইন্টিং, ইট ক্যান বি গ্রাফিক্স, ইট ক্যান বি সেরামিক্স, ইট ক্যান বি টেক্সটাইল, হোয়াট এভার ইট ইজ। বাট ইফ আই অ্যাম কানেক্টেড টু দ্যাট অ্যাবান্ডেন্স, দেন নো ম্যাটার হোয়াট এভার আই ডু, যা কিছুই আমি করি না কেন, তার মধ্যে একটু একটু করে ছাপটা চলে আসবে। সেটা আমার পার্সোনালিটির ছাপ হতে পারে, কিভাবে হাউ আই এম কানেক্টেড টু দ্য কসমস, এভরিথিং উইল বি দেয়ার। And you don't have to do it intentionally or খুব analysis করে boring ওয়েতে, stagnant ওয়েতে। Analysis is a great tool, but সবসময় যেটা unnecessarily করতে থাকলে that becomes very boring, and that becomes very stagnant also. So to know when to do that and when not to do that, that is also a greater art, right? কতক্ষণ আমি অ্যানালিসিস করব, কখন সেটাকে ইউজ করে আমি আমার আর্ট ওয়ার্ক যেটা হচ্ছে সেটাই ঢেলে দেবো, তখন আর আমি অত কিছু ভেবে করছি না। অ্যানালিসিস করতে করতে আই এম ডেভেলপিং মাইসেলফ অ্যাজ আ হিউম্যান বিং। দেন ওয়েন আই এম ক্রিয়েটিং দ্য আর্ট ওয়ার্ক, দেন আই এম জাস্ট এক্সপ্রেসিং মাইসেলফ। তারপরে হয়তো আবার দেখলাম, ভুল থেকে শিখলাম, ঠিক থেকে শিখলাম। আর যেটা আমি বলছিলাম, জাস্ট লেট মি শেয়ার দ্য স্ক্রিন। ভাওতাবাজির কথা বলছিলাম যে আমি ঠিকটা যখন বলছিলাম, যে ঠিকটা বলতে বলতে হঠাৎ করে এটা অ্যাব্রাপ্টলি অফ হয়ে গেল, বিকজ আমি একটু ভাওতাবাজিকে টাচ করে দিয়েছিলাম। ওই জন্য ইউ হ্যাভ টু রিয়েলি জেনুইনলি লাভ আর্ট, রেসপেক্ট আর্ট। না হলে সুপারফিশিয়ালি লোকের কাছে ভালো হওয়ার জন্য when we mention some statements, that doesn't make much sense, because sooner or later your mask will fall off and people will know the truth. তো তাহলে ইগনোরেন্স ইজ ব্লিস এটা বলা হয়, মানে যতক্ষণ ইগনোরেন্স হয়ে রয়েছে ততক্ষণ পিপল আর বিলিভিং ইন ইউ, এন্ড দ্যাটস নট আ গ্রেট ওয়ে টু লিভ লাইফ অলসো। যতক্ষণ লোকে জানছে না ততক্ষণ লোকে আমায় সম্মান করছে, রেসপেক্ট করছে। যেই লোকে জেনে গেল তাহলে লোকে আর রেসপেক্ট করছে না। এরকম হতে পারে যে লোকে আমাকে ভালোটাও জানলো, খারাপটাও জানলো, ইনস্পাইট অফ দ্যাট লোকে আমায় রেসপেক্ট করছে, তাহলে আমি না হয় মেনে নিলাম কিছু একটা আছে। বাট এখানে এমন একটা জিনিস যে ধামা চাপা দিয়ে কতক্ষণ রেসপেক্টটা করা যায়, in that way you cannot create great art, because you are not channelizing, you are abstracting something within you. চ্যানেলাইজিং করলে কি হয়, আর্ট আমার নেগেটিভ ইমোশনস থাকতে পারে, গুড সাইড ব্যাড সাইড থাকতে পারে, নেগেটিভ ইমোশনস পজিটিভ ইমোশনস দুটোই থাকতে পারে। বাট আই নো হাউ টু চ্যানেলাইজ, বিকজ আই এম কানেক্টেড টু দ্য গ্রেটার ইন্টেলিজেন্স, ইনফাইনাইট ইন্টেলিজেন্স, the cosmos. Now I just have to find a way how I can channelize. It can be this, it can be that, whatever it is. Now I will start with few artistic movements. So when we look at artistic movements, you will see impressionism, expressionism, pre-Raphaelite brotherhood. Then it will come to your rayonism, pointillism. We will talk about abstract expressionism and different other movements. But so how do you channelize that? If you look at this, আজকে আমি এপিসোড 2 তে এটা করছি, ছবি দেখাচ্ছি, এরপরে আমি আর ছবি দেখাবো না। উই উইল হ্যাভ ফান, মেবি একটা দুটো ছবি দেখাবো, বাট গেস্টস বা আমরা কয়েকজন মিলে হয়তো ডিসকাশন করব। আজকে আমি জাস্ট একটু ওপর বলে দিচ্ছি। ফার্স্ট আমি মডার্ন আর্ট বলছি, এখানে ভ্যান গগের একটা ছবি দেওয়া হয়েছে, এখানে কন্টেম্পোরারি আর্ট বলা হচ্ছে, ইমপ্রেশনিজম দেওয়া আছে, এখানে কিউবিজম দেওয়া আছে। আমি সেজান আর রেনোয়ার কথা বলছি, সেরকম ব্রাশ স্ট্রোকস দিয়ে করা আছে। মডার্নিজম দেওয়া আছে, এখানে অনেকগুলো আছে, এখানে মন্দ্রিয়ানের ছবি আমরা বলবো, আরো অনেক কিছু ছবি বলবো।
নিউ ইয়র্কের যে ট্যাক্সিটা হয় না, সেটাকে ওপর টপ ভিউ থেকে দেখলে কিরকম ভাবে মডার্ন আর্টে রিপ্রেজেন্ট হয়, সেটাও আর্ট দিয়ে করা আছে। So there are many things, geometric shapes and lines. সারিয়ালিজম আছে, এটা সালভাদর ডালির পারসিস্টেন্স অফ এ মেমোরি বলে একটা আছে। এডওয়ার্ড মুঙ্ক বলেছি আমরা এক্সপ্রেশনিজম। পপ আর্ট আছে, আমরা অ্যান্ডি ওয়ারহল নিয়ে কথা বলবো। অ্যান্ডি ওয়ারহল খুব পার্টি গাই ছিলেন, খুব পার্টি অর্গানাইজ করতেন, গুড পার্টিজ। তো সেখানে মার্লিন মনরোকে নিয়ে খুব সুন্দর সুন্দর প্রিন্টস করা আছে, সেগুলোর মানে কি, সেটার মানে আর্টিস্টিক সিগনিফিকেন্স কি, উই উইল টক অ্যাবাউট দ্যাট অলসো। জ্যাকসন পোলককে নিয়ে আমরা কথা বলবো, সেখানে এক্সপ্রেশনিজম, অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম কিভাবে করা হয়েছে, যখন আসবো তখন বলবো। পোস্ট ইমপ্রেশনিজম যেটা আমি বলছিলাম, সেজান এন্ড ওই ওই জায়গাগুলো যখন আছে, আরো অনেকের নাম বলবো, যেখানে অনেকগুলো এরকম, সেজানের কি ছিল, এরকম রেক্ট্যাঙ্গেলের মতো ব্রাশ স্ট্রোক থাকতো, এরম 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 করে একটা পাহাড়কে করা, এরম এরম করে করে একটা ল্যান্ডস্কেপ করা। তো ইউ উইল লার্ন আ লট ফ্রম অল দিস থিংস, কিভাবে একটা লাইনকে দেওয়া হচ্ছে, কিভাবে শেপকে দেওয়া হচ্ছে। আজকে মদিগ্লিয়ানি যেরকম ভাবে একটা লাইন টানছে, মাতিস কিন্তু সেরকম ভাবে একটা লাইন টানছে না। ট্রিপটিক নিয়ে কথা বলবো, মাতিসের। তারপরে পার্টির একটা কালচার, বা একটা পার্টি হচ্ছে, একটা লোকজনের সমাবেশ হয়েছে, সেটাকে মাতিসও দেখাচ্ছে, এরকম রিং ওয়েতে করে সবাই একসাথে নাচছে, তার মধ্যে একটা মুভমেন্ট আছে বাই ক্রিয়েটিং দ্যাট শেপ অ্যান্ড লাইন। আবার পিকাসো যখন করছে, তখন আমরা দেখাবো যে সেখানে সে কিভাবে দেখছে, একটা স্ট্যাটিক ফ্রেম, সেখানে আমি দেখছি কতগুলো নিউড পোর্ট্রেটস দাঁড়িয়ে আছে। সো উই উইল টক আ লট অ্যাবাউট নিউডিটি অলসো ইন আ ভেরি রেসপেক্টফুল ওয়ে, and that was our culture in a very progressive and modern way, because when we are talking about art we have to embrace nudity. নিউডিটি আমরা নিয়ে কথা বলবো না, নিউডিটি মেনশন করবো না, বোরখা নিয়ে পরিয়ে রাখবো, এই করে রাখবো, এইসব করে করে কালচারে অনেক ডিফিউশন হয়েছে। আমরা নিউডিটিকে রেসপেক্ট করছি বলেই আমরা দেবদেবীর নিউড ফর্মটাকেও করছি। তারা ওখানে একটা মার্কেটিং টুল হিসাবে ইউজ করবে, তারপরে আর সেটাকে করবে না, সেটা উই উইল টক অ্যাবাউট। মানে যখনই নিউডিটি নিয়ে কথা বলতে হবে, ধামাচাপা দিয়ে সেই যে ন্যারেটিভ মার্কেটিং বলেছিলাম, সুপারফিশিয়ালিটি, সেটার জন্য করতে গিয়ে তখন তারা কালী ঠাকুরের নামটা ইউজ করবে। আদারওয়াইজ ওয়েন উই টক অ্যাবাউট অ্যাকচুয়াল নিউডিটি, তখন দে ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবার সেখানে প্রেয়ারের কিভাবে ডিফারেন্ট ভ্যারিয়েশন হয়, সেগুলো নিয়ে আমি কথা বলবো। বাট ইরেসপেক্টিভ অফ এভরিথিং, ইফ ইউ আর এ গুড হিউম্যান বিং, if you have developed yourself in a good as a good human being, you respect everything, because that's a biological thing. কারোর কাছে বুবস আছে, কারোর কাছে বুবস হয়তো নেই, রাইট? কারোর হয়তো মানে ভাজাইনা, কারোর কাছে আছে পিনিস, এগুলো সব গডের ক্রিয়েশন। মানে দিস ইজ বায়োলজিক্যালি, আমি জেন্ডার ওয়াইজ মেল আর ফিমেল সেপারেট করছি, আদারওয়াইজ থার্ড জেন্ডার কে আমরা রেসপেক্ট করছি। এলজিবিটি কিউ নিয়ে উই উইল টক অ্যাবাউট অল দোজ থিংস। সেখানে আমি বুবস দেখছি বলি এরম হয়ে গেল, কার ছোট বুব, কার বড় বুব, এই নিয়ে এত মাতামাতি করলাম যে আই এম ইনফ্লুয়েন্সিং আদার্স অলসো, ইম্পোজিং দ্যাট অন আদার্স, ইভেন দ্যাট টু আওয়ার চিলড্রেন অলসো। সো in that way you cannot be a great artist. Creatively আমরা করতে পারি, because when I am sculpting that, then I have to know that how much effort I will give to shape that boob, right? এবার সেখানে বুব আমরা নামটাকেই ওরকম ভাবে ইউজ করছি না, বিকজ দ্যাটস আ পাওয়ার আর্ট, দ্যাটস আ ওয়ে অফ এক্সপ্রেশন, ক্রিয়েশন। এবার সেটা কিরকম ভাবে করছি, নোংরা চোখে দেখলে না, ইউ ক্যান টক অ্যাবাউট লট অফ থিংস ইন এ ভেরি ডিমিনিং ওয়ে, ইন এ ভেরি নোংরা ওয়ে, but we are not that, so we will maintain that threshold. So whatever we talk about, if somebody is misinterpreting it or misunderstanding it, that's completely their problem, that's not our problem, because we talk about art from the world's greatest standards and something beyond that. So you can progress, you can improvise, you can improve, and you can respect also. Everything happens at the same time. ঠিক আছে? সো যেখানে বলছিলাম যে পপ আর্ট, রিয়েলিজম, পোস্ট ইমপ্রেশনিজম, দাদাটা এখানে দেওয়া হয়নি, দাদার এখানে একটা কোমোডের ছবি থাকে অ্যাকচুয়ালি, বিকজ আমাদের মার্শেল দুশঁ বলে একজন ছিলেন, তিনি দাদা আর্টটাকে যারগুলো মানে একটা বাইসাইকেল হুইল নিয়ে একটা হাব অ্যান্ড স্পোকের একটা টেবিলের মধ্যে, দের ইজ এ থিং, দাদার মধ্যে যেটা হয়, একটা টেবিলের মধ্যে একটা হুইলকে সাইকেলের নিয়ে, যখন আমাদের কনসেপচুয়াল আর্ট আমি যখন বলেছিলাম ইন মৌচাকে, আমি ডিসকাসড অ্যাবাউট দ্যাট, একটা টুলের মধ্যে এরকম একটা ডান্ডি রেখে একটা বাইসাইকেল হুইলকে রেখে দেওয়া হয়েছে, সেটাকে একটা মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে, দ্যাট বিকামস কনসেপচুয়াল আর্ট। অ্যাবস্ট্রাকশনের একটা বড় ভূমিকা আছে, বিকজ উই আর নট এক্সপ্লেনিং হোয়াট ইট ইজ, দ্যাট ইজ লুজিং দ্য পোয়েট্রি, রাদার উই আর জাস্ট অবজার্ভিং ইট, উই আর ইমাজিনিং, আওয়ার ইমাজিনেশন ইজ অলসো কমপ্লিটিং দ্যাট আর্ট ওয়ার্ক। দ্যাটস ওয়াই আমি বললাম না যে আমার ট্যাঞ্জিবল হয়তো আমার কাছে একটা আর্ট ওয়ার্ক রয়েছে, ইন দ্য এপিসোড 1 আই ওয়াজ টেলিং, সেখানে আমার ট্যাঞ্জিবল একটা কম্বিনেশন রয়েছে, এটার সাথে এটা রয়েছে, তারপরে যখন সেটা ইভোক করছে, যেটা দ্যাট ইজ সামথিং মোর দ্যান দ্য ট্যাঞ্জিবল প্রোডাক্ট ইটসেলফ অর দ্য আর্ট ওয়ার্ক ইটসেলফ, রাইট? যার জন্য দাদা, সারিয়ালিজম, এইগুলোতে যেটা হয়েছিল, অ্যাবস্ট্রাকশন, জেস্টাল পারসেপশন, সাইকোলজি, ইমাজিনেশন, এগুলোর উপরে খুব ভূমিকা, মানে খুব গুরুত্ব দেওয়া হয়েছিল। ইভেন আমাদের কিউবিজম যদি আমি বলি,
সিনথেটিক আছে, অ্যানালিটিক্যাল আছে। when we talk about cubism also, সেটাও আমি দোরামারের কথা বলছিলাম, আমি লারেভের কথা বলেছি, আরো অনেকগুলো সুন্দর সুন্দর পোর্ট্রেটস আছে, গুয়ের্নিকার কথা বলেছি, যেখানে অনেকগুলো এলিমেন্টস একসাথে কম্পোজিশন করা হয়েছে। বাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, যে কিউবিজমেও যখন আমি লেটার স্টেজেসে যাচ্ছি, তখনও কিন্তু আমার যে একদম যেভাবে হিউম্যান ফর্ম থাকে সেটাকে একটু ডিস্টর্ট করে উই আর ফোকাসিং মোর অন দ্য এসেন্স, বা এসেন্সটাকে সেটাকে কনভে করব, কোহেরেন্টলি করব, সিনার্জিস্টিক্যালি করব, বাট তার যে কম্পোনেন্টস গুলোকে আছে সেটাকে উই আর ব্রেকিং ডাউন অ্যান্ড উই আর রিঅ্যারেঞ্জিং দ্য এলিমেন্টস অর রিঅ্যারেঞ্জিং দ্য কম্পোনেন্টস. So you can learn a lot from that. Gradually as we progress we will talk about all these things. Frankfurt School নিয়ে কথা বলবো, অনেক কিছু নিয়ে কথা বলবো। তো ফিউচারিজম ছিল, ফিউচারিজম নিয়ে বলবো। ফবিজম ছিল, ফবিজমের একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ছিল হচ্ছে যে উই আর চেঞ্জিং দ্য কালার্স অলসো। ওয়াইল্ড বিস্ট, ফব মানে হচ্ছে একটা ওয়াইল্ড বিস্ট। সো আই হ্যাভ বিন আ ওয়াইল্ড বিস্ট ইন মাই লাইফ ফর শিওর। সো ফবিজমে গাছের রং সেটাকে লাল করে দেওয়া হচ্ছে, এরকম কিছু পোর্ট্রেটস আছে, মানে ল্যান্ডস্কেপস করা হতো, সেগুলো আমি দেখাবো। মানে ইওর ইমাজিনেশনটাকে পোর্ট্রে করা হচ্ছে থ্রু আর্ট ওয়ার্ক, রাইট? সো সেটা ছিল ফব। আমাদের রেনেসা, রেনেসাকে আমি দেখবো ইউরোপিয়ান রেনেসা একটা খুব বড় মুভমেন্ট ছিল, এবং দারুণ দারুণ কাজ হয়েছে, নট অনলি ইন টার্মস অফ আর্ট ওয়ার্ক, মানে ফাইন আর্টস যদি আমি বলি, আরো ফাইন আর্টস বলতে গেলে মানে এই যে স্কাল্পচার, পেন্টিং, গ্রাফিক্স এইসব নিয়ে নয়, যার জন্য আমি হোলিস্টিক্যালি বলছি, রাইট? এখানে আমি রাইটিং নিয়ে যদি বলি, রেনেসা পিরিয়ডে রাইটিং নিয়ে খুব চর্চা হয়েছে, বাট মোর আর্ট নিয়ে আরো সুন্দর, আরো এক্সপ্রেশনটা আরো অনেক রকম ভাবে খুলে এসছে, যেখানে আর্ট ওয়ার্কের মধ্যে একসাথে অ্যামালগামেশন হচ্ছে অনেক কিছু, রাইটিং এর মধ্যে যখন রেখেছে তার মধ্যে আর্টিস্টিক এক্সপ্রেশন। বাংলাতে একসময় বেঙ্গল রেনেসা হয়েছিল, রেনেসা টার্মটাকে তারা ওখান থেকে নিয়েছিল, কয়েন করেছিল, বিকজ যখন এই আমি যে এপিসোড 1 এ হোয়াট এভার আই টকড অ্যাবাউট ইন ভেরি লুজ টার্মস, বা যদি আমি ডিকশনারি টার্মে দেখি, রেনেসা ম্যান বলে একটা, বা পলিম্যাথ, বা রেনেসা ম্যানটাই আমি এখানে মেনশন করব। যেমন লিওনার্দো দা ভিঞ্চিকে অনেক সময় বলা হয় হি ওয়াজ রেনেসা ম্যান। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে যখন কথা বলা হয় তখন বলা হয় হি ওয়াজ রেনেসা ম্যান। সেটা যখন বলা হয় কেন, রেনেসার কিছু ট্রেটস বা ক্যারেক্টারিস্টিক্স ছিল, যে একজন ল্যাঙ্গুয়েজ শিখছেন, আর্ট শিখছেন, লেখা শিখছেন, লেখাতে তার এক্সপ্রেশন ঘটছে ডিফারেন্ট ওয়েজে, সবকিছু ভাবে একটা হোলসাম ওয়াইড রেঞ্জ একটা ডেভেলপমেন্ট হচ্ছে, পার্সোনালিটি, ক্যারেক্টার, আর্ট ওয়ার্ক, আর্টিস্টিক এক্সপ্রেশন, সবকিছু ডেভেলপমেন্ট হচ্ছে, আর্ট ওয়ার্কে সেগুলো ফুটে আসছে। রেনেস একটা নবজাগরণ, যেটাকে আমাদের অনেক সময় বলা হয়, সেই নবজাগরণটা হচ্ছে থ্রু ডিফারেন্ট অ্যাসপেক্টস। বাংলাতে হয়েছিল, দ্যাটস ওয়াই বেঙ্গল ইজ সো ইম্পর্টেন্ট। ইউরোপিয়ান ইনফ্লুয়েন্সটা ওখানে রয়েছে অবভিয়াসলি। আর্ট নভু খুব ভালো, আমি গুস্তাভ ক্লিমটের কথা বলবো, আরো অনেকের কথা বলবো, যেখানে আমরা গোল্ডেন মানে কি বলবো, গোল্ডটাকে অ্যাজ আ মেটেরিয়াল ইউজ করা হয়েছিল। গুস্তাভ ক্লিমটের কিস বলে একটা ছবি আমি দেখাবো, সেখানে মানে আমি মুভমেন্ট দেখছি, একজন যেন একজন একজন প্রেমিকের হাতে, মানে যেন নিজেকে সারেন্ডার, যদি আমি বলি ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম, লাভের থ্রু লাভ, সেটা আমরা দেখতে পারবো ক্লিমটের ছবিটা, আমি একটু পরে দেখাবো। কিন্তু সেখানে রিয়েল গোল্ড ইউজ করা হয়েছিল। আর্ট নভুতে অর্নামেন্টেশনের খুব ভূমিকা ছিল, মেটেরিয়াল ইউজেজের ক্ষেত্রে খুব ভূমিকা ছিল। সো এটা খুব ম্যাটার করতো আর কি। রোম্যান্টিসিজম আমরা দেখেছি, এখানে পোয়েট্রিও যেমন হয়েছে, আমাদের আর্টেও হয়েছে, পোয়েট্রিতেই বেশি নামটা দেওয়া হয়, বাট একটা আর্টিস্টিক ইন্টেলেকচুয়াল মুভমেন্ট। ক্লাসিজম, আমরা ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি নিয়ে কথা বলবো। গ্রিস আর রোম, মেনলি যখন আমরা ক্লাসিসিজম নিয়ে কথা বলি তখন গ্রিস আর রোমটাকে ঘিরে বেশি হয়। ইন্ডিয়া তারও আগে, মানে ইউ ক্যান ইমাজিন হোয়াট উই অ্যাচিভড অ্যাজ আ কালচার। সো দ্যাটস রিয়েলি সামথিং উই শুড টক অ্যাবাউট। নিও ক্লাসিসিজম, নিওটা যখনই আসে তখন এটা হয়ে যায় হচ্ছে আমার নিও মানে এই যে আর্টস, লিটারেচার, থিয়েটার, মিউজিক, আর্কিটেকচারটা আমি বাদ দিয়েছিলাম এপিসোড 1 এ, বাট দ্যাটস অলসো পার্ট অফ ইট। সো যখন আমি বলছি ক্যান্ডিড আর্ট, আড্ডা, we will talk about architecture, we will talk about music, theater, literature, arts, visual arts, সবকিছু নিয়ে, ডেকোরেটিভ আর্টস, ভিজুয়াল আর্টস, তার মধ্যে ইন্টেরিয়র ডেকোরেশনও কখনো চলে আসবে। পিকাসো থেকে আমরা নিয়ে ইন্টেরিয়র ডেকোরেশন কিভাবে করলাম, একটা ছবি আমি রাখছি, সেটা সিগনিফিকেন্স কি, পার্টস অ্যান্ড দ্য হোলের মধ্যে, ঠিক আছে, ফোরগ্রাউন্ড, মিডগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, এসবের মধ্যে। আমি যখন একটা প্রোডাকশন ডিজাইন করছি, তার মধ্যে আমার আর্টিস্টিক একটা ফাউন্ডেশন রয়েছে, বেস রয়েছে, আমার এস্থেটিক ডেভেলপ হচ্ছে। কোথাও যখন গথিক দরকার আমি গথিক দিচ্ছি, কোথাও যখন আমার রোম্যান্টিসিজম দরকার আমি রোম্যান্টিসিজম দিচ্ছি, কোথায় যেখানে দুটোকে ব্লেন্ড করে আমি দিচ্ছি সেখানে আমি সেটা দিচ্ছি, এটা গথিক রোম্যান্টিসিজম। এবার গথিকের মধ্যে ইনহেরেন্ট একটা রোম্যান্টিক ব্যাপার ছিল, ড্রাকুলার একটা একটা রোম্যান্টিসিজম ব্যাপার আছে, দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম জেন অস্টেনের রোম্যান্টিসিজম।
আবার সেটা ডিফারেন্ট না সেম, সেটার মধ্যে খুঁজতে গেলে উই ক্যান গো থ্রু ডিফারেন্ট এক্সপ্লোরেশনস। বাট নট অনলি ইন টার্মস অফ অ্যানালিসিস, উই ক্যান ডু ইট থ্রু আওয়ার আর্ট ওয়ার্কস অলসো। সেই যে একটা মেলবন্ধন হচ্ছে, we can do it through writing, we can do it through music, we can do it through আমাদের কি বলবো artworks. Then we are creatively channelizing ourselves through the artworks. So we will talk about that also. রকোকো খুব সুন্দর একটা ফর্ম ছিল, we will talk about that. এটা ওই ফ্রান্সের 1730s এ ওই কি হয়েছিল আমাদের, we talk about lines and shapes, তো জিওমেট্রিক করি আমরা, খুব একটা রিজিড ফর্ম ছিল, এর মধ্যে এটা রাখতে হবে এরকম একটা করে। রকোকো যেটা করেছিল একটা রিয়াকশন ছিল, ইট ওয়াজ এ ইট স্টার্টেড অ্যাজ এ রিয়াক্টিভ মুভমেন্ট, যেখানে আমাদের ওই ফর্মাল জিওমেট্রিক লুই ফোরটিন্থের স্টাইলটা যেটা ছিল, সেখান থেকে একটু বেরিয়ে এসে ওটার একটা রিয়াকশনও আবার কখনো কখনো বেরিয়েও আসছে, সেটার একটা খুব সুন্দর মিক্স ছিল রকোকোতে। তো দ্যাট ওয়াজ দেয়ার। আর্ট ডেকো আর্কিটেকচারে বিশেষ করে খুব ভূমিকা ছিল, এবং আমাদের শেপস প্যাটার্নস যদি আমি বলি, দ্যাট ওয়াজ অলসো ফ্রেঞ্চ, এটাকে অনেক সময় শুধু ডেকো বলা হয়, ভিজুয়াল আর্টস, আর্কিটেকচার, প্রোডাকশন ডিজাইন। বিশেষ করে প্রোডাকশন ডিজাইন এন্ড আর্কিটেকচারে খুব এটা হয়েছিল। ভিজুয়াল আর্টস এর ডেকোরেটিভ আর্টস আমি বলবো আরো বেশি করে হয়েছে, অর্নামেন্টেশন বলি, প্যাটার্নস বলি, কিভাবে এখানে আমরা ইউজ করছি এলিমেন্টস গুলো, উই টকড অ্যাবাউট অল দিস থিংস। ম্যানারিজম ছিল, ম্যানারিজম উইল টক অ্যাবাউট, এবং ম্যানার বা স্টাইল তো হচ্ছে, কিন্তু ওই রেনেসা যখন হাই রেনেসা হচ্ছে, সেটা যখন এন্ড হচ্ছে, তখন ম্যানারিজম। আমি কি করেছি, when I used to give tuitions regarding this art history বা আর্ট মুভমেন্টস বা আর্ট ইন জেনারেল, ফাইন আর্টস বলি, অ্যাপার্ট ফ্রম ড্রামাটিক আর্টস, ফাইন আর্টস নিয়ে যখন আমি পড়াতাম, বা এখনো যখন পড়াই, এখন একটু কম পড়াই, আগে অনেক বেশি প্রচুর পড়িয়েছি, তখন আমি যেটা বলতাম, what you should do is, if you are really interested in art, you can do a chronology of it, right? So I have done it more than 10 times in my life. Now I will share with you a digital version of it. So I will give you in the after puja, I'll give you a digital version of the chronology of the movements. What will it do? There you will see the name of the movement, you will see the timeline of the movement, and I will also share the essence of the movement. If you go to Wikipedia, you will find it in a bit, but it is more than that. So I will give you local examples, because Bengal School of Art, যেটাকে নাম দিয়ে বলা হয়েছিল, আবার অনেক সময় আমাদের contextual modernism বলে থাকি আমরা, which is in a way in a more progressive term যদি আমি বলি contextual modernism, বাট বেঙ্গল স্কুল অফ আর্ট যেখানে বলা হয়, সেখানে আমাদের নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, দেন আমাদের রামকিঙ্কর বেজ এরা ছিলেন। রামকিঙ্কর বেজ ওয়াজ মোর অন দ্য র্যাডিক্যাল প্রোগ্রেসিভ সাইড, বাট আমাদের নন্দলাল বসু ছিলেন মোর অন দ্য বেঙ্গল, মানে ট্র্যাডিশনাল বেঙ্গল আর্ট এরকম। আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের কথাও আমরা বলবো, তিনিও এঁকেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ মোর অন দ্য র্যাডিক্যাল প্রোগ্রেসিভ স্টাইল, যে রামকিঙ্কর বেজকে খুব সাপোর্টও তিনি করতেন। বাট আমি এটাই যেটা বোঝানোর চেষ্টা করছি, যে দিস ইজ অলসো কল্ড কম্প্যাশন অ্যান্ড এমপ্যাথি অলসো, এবং একজনের প্রতি আমি ডিফারেন্সেস অফ ওপিনিয়ন্সকে যে রেসপেক্ট করছি, যে তারই আন্ডারে বা তারই মানে লিডারশিপে নন্দলাল বসুও কাজ করছেন, রামকিঙ্কর বেজও কাজ করছেন। একজন হয়তো পিকাসোকে পছন্দ করছেন, একজন করছে না। রামকিঙ্কর বেজ ইউজ টু লাইক পিকাসো, বিকজ যেখানে ওই ভেঙে চুরে কম্পোনেন্ট নিয়ে একটা র্যাডিক্যাল এক্সপেরিমেন্টেশন হচ্ছে, র্যাডিক্যাল টার্মটা আমি ইউজ করবো না, বাট আমি এক্সপেরিমেন্টেশন হচ্ছে, একটু আভানগার্ডদের মানে ফিল্ডস আছে, এক্সপেরিমেন্টেশন ইজ দ্য টার্ম আই উইল রাদার ইউজ, ইনোভেশন অর এক্সপেরিমেন্টেশন। রামকিঙ্কর বেজ ডিড ইট through his sculpture, through his painting also, because when I was looking at Ramkinkar Bej's মানে পেইন্টিং যখন প্রথম দেখছিলাম, I could see that that is something beyond the traditional. But when you look at নন্দলাল বোসের যখন আমরা পেইন্টিং দেখছি, সহজ পাঠে আমরা দেখেছি, আরো অনেক জায়গায়, if you look at the landscapes, you will see that সিগনেচার স্টাইল, বাট আরেকটু ট্র্যাডিশনালের দিকে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সবকিছুকে সম্মান করতেন, সবাইকে একটা ওপেন স্পেস বা ফ্রি স্পেস দিয়েছিলেন, লেজে ফেয়ার লিডারশিপ যদি আমি বলি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ইউজ টু হ্যাভ a bit of that. কখনো কখনো তিনি সুইচ করতে জানতেন, বাট দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, বিকজ মানে প্রত্যেককে যে একটা সুযোগ দেওয়া, কনসেনসাস বলি
বা প্রত্যেকের ওপিনিয়নটাকে রেসপেক্ট করা, তারা যেভাবে নিজেদের আর্টিস্টিক ডেভেলপমেন্টকে প্রগ্রেস করছে সেইটাকে একটা সুযোগ দেওয়া, ওপর কাউকে কিছু সুপার ইম্পোজ করে দেওয়া না, ইম্পোজ করে দেওয়া না, কারোর উপরে কোনো রেস্ট্রিকশন চাপিয়ে দেওয়া, এটাকে রবীন্দ্রনাথ ঠাকুর করেননি। হ্যাঁ, যখন বাইরে যাচ্ছে তখন তিনি বলেছেন অবভিয়াসলি, যখন যেটা বাইরে চলে যাচ্ছে তখন তিনি ক্রিটিসাইজ করেছেন কোনো কোনো জায়গায়, বাট এই যে ব্যাপারটা, এনভায়রনমেন্ট ওয়াজ নারিশিং ইউ, যেখানে আজকে নতুন লোকেদের অনেক কিছু শেখার আছে, বিকজ ইউ আর ক্যারিং এ নেম which is carrying a legacy, but you don't know how to carry that legacy forward. এসেন্সটা বুঝতে, আমরা হয়তো আর্টিস্টিক্যালি দারুণ আর্ট ওয়ার্ক ক্রিয়েট করছি, সবকিছু জানি, দারুণ আর্ট ওয়ার্ক ক্রিয়েট করছি, করতে গিয়ে আমরা শিখছি, ভোকেশনালি আমরা খুব স্ট্রং, আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, বাট দের ইজ এ প্র্যাকটিক্যাল লেভেল অ্যান্ড দের ইজ অলসো এস্থেটিক্যালি ফিলোসফিক্যাল লেভেলে, যেখানে আমরা আরো বিগার ফোর্সের সাথে কানেক্ট করতে পারি, from where we can actually do the creativity and innovation, modern art form, progressive art forms. We need to know about that also, right? তাহলে সেটা যখন করতে হয় তখন এটাই খুব নিজেকে দিতে হয় আর কি, নিজেকে যখন আমি দিই তখন আর্ট আমাদের একদম উজাড় করে দেয়। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান থিং, যার জন্য আমি যখন খুব স্যাক্রিফাইস করতাম, সারাদিন হয়তো বই পড়ছি, আর্ট করছি, কিছু না কিছু এক্সপেরিমেন্টেশন করে যাচ্ছি, many artistic students used to tell me or criticize me, they used to tell me sometimes in a funny way, sometimes in a very critical way, যে আমি কেন এত ইনভেস্ট করছি, because that is something you should invest in. যখন আমি আর্টে যদি ইনভেস্ট টার্মটাকে আমি ইউজ করলাম, দ্যাট ইজ অলসো ন্যারো টার্ম, কিন্তু তার সত্ত্বেও আমি যদি কোয়ান্টিফাই করে বলি তাহলে আমি ইনভেস্ট টার্মটা ইউজ করছি। বাট ইফ আই সে সো, যে নিজেকে অনেক কিছু দিতে হয়। আমি একটা সময় মানে 16 থেকে 18 ঘন্টা দিনে, তাও তো আমি কম বললাম, প্রায় 18 থেকে 20 ঘন্টা দিনে শুধু এই নিয়েই থেকেছি কন্টিনিউয়াসলি, নয় নিজে এক্সপেরিমেন্টেশন করছি, নয় পড়ছি এবং ওয়ার্ল্ড লিটারেচার পড়ছি, ওয়ার্ল্ড আর্ট পড়ছি, কারা কিভাবে করেছে, উইলিয়াম ব্লেক পড়ছি, উইলিয়াম ব্লেককে পড়তে গিয়ে দেখছি, কবিতা দিয়ে খুঁজতে গেলাম, দেখছি হি ওয়াজ এ ভিজুয়াল আর্টিস্ট অলসো। তো সেখানে উইলিয়াম ব্লেক যখন কাজ করেছে, হি ওয়াজ এ রোম্যান্টিক পোয়েট, বা সেখানে আমি দেখতে পাচ্ছি হি ওয়াজ এ ভিজুয়াল আর্টিস্ট, ভিজুয়াল আর্টিস্ট্রিও হচ্ছে, পোয়েট্রিও হচ্ছে, আবার সেখানে আমি দেখতে পাচ্ছি সামথিং মেটাফিজিক্যাল, ট্রান্সেন্ডেন্টাল ব্যাপারটাও আছে রোম্যান্টিসিজমের সাথে। সো সবকিছু একসাথে কোহেরেন্টলি করা হচ্ছে, পরে অ্যানালিসিস করে আমরা হয়তো খাপে ফেলছি, বাট এই এসেন্সটাকে বোঝাটা খুব দরকার, টোটালি টোটালি অ্যান্ড সামথিং মোর দ্যান দ্যাট। ঠিক আছে, আমি যখন বলছি এইটাকে অমুক বলে, জানো তো ওইটার মধ্যে এই এই ক্যারেক্টারিস্টিক্স ছিল, জানো তো, উই আর ন্যারো, উই আর বিকামিং ভেরি ন্যারো। হোয়াট ক্যান বি দ্য অ্যাপ্রোচ? আমি জানি, আমি যখন আর্ট ওয়ার্ক দেখছি, ওকে, পিকাসোর ক্ষেত্রেও বলছি, পিকাসো এটা জানতো, যার জন্য তিনি ভাঙতে পেরেছেন, মানে রুলটা ভাঙতে গেলে যে জানতে হয়, পিকাসো ইজ আ গ্রেট এক্সাম্পল ফর দ্যাট। আমি একটা আর্ট ওয়ার্ক দেখছি, রাইট, আমি দেখছি এখানে একটি অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমের ছাপ আছে, এখানে একটু আর্ট নভু ছাপ আছে, এখানে একটু আর্ট ডেকো ছাপ আছে, সেইটা যখন আমি দেখছি, সেটা জানার জন্য ফাউন্ডেশনে আমি খুব ভালোভাবে বুঝলাম ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু তাই বলে আমি সেখানেই লিমিটেড থাকলাম না, প্রত্যেক করা থেকে ভালো বাজে সবকিছু আমি শিখেছি। যখন আমি আমার একটা সিগনেচার স্টাইল ডেভেলপ করছি, বাট আমার ওয়ে অফ এক্সপ্রেশন ডেভেলপ করছি, তখন আমি দেখলাম ওই পার্টিকুলার সাবজেক্টটা বা পার্টিকুলার থিমটা আমি এক্সপ্রেস করার জন্য আমি কিভাবে এক্সপ্রেস করব। কখনো সেটা কনসিয়াসলি হয়, কখনো সেটা আনকনসিয়াসলি হয়। বেস্ট হচ্ছে যখন আমি কানেক্টেড টু দ্য কসমস হইতে যদি আমি করি, তাহলে এত বড় একটা কিছু হয় যেটা পরে অ্যানালিসিস করতে করতে লোকে পেপার অ্যান্ড থিসিস লিখে যায়, কিন্তু দ্যাট ইজ সামথিং বিয়ন্ড দ্যাট, বিকজ ইউ আর কানেক্টেড টু দ্যাট ইনফাইনাইট ইন্টেলিজেন্স, রাইট? নাথিং ইজ ব্যাড, আমি কিন্তু এটাও বললাম না, দ্যাট ইজ অলসো আপ টু মিসআন্ডারস্ট্যান্ডিং, নাথিং ইজ ব্যাড, বাট কিছু লোক আছে এটা নিয়ে করতে গিয়েও তারা ভাবে না, বিকজ ওয়েন ইউ আর ডুইং দ্যাট রিসার্চ অলসো, ইউ নিড টু কানেক্ট টু দ্যাট। The moment you do that, you will find different ways or perspectives through which you can look at that thing. প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে এটাও তো ছিল, এটা থেকেও তো শেখার আছে, কি সুন্দর লাগে। মানে অ্যাজ এ হিউম্যান বিং উই এনহ্যান্স আওয়ার টেস্ট, উই এনহ্যান্স আওয়ার এস্থেটিক্স, ফিলোসফি ইন মেনি থিং, ইন মেনি ওয়েজ, রাইট? তো ওইটাই আমি বারবার এমফাসাইজ করার চেষ্টা করছি, যে ইউ নো এভরিথিং, বাট ইউ অলসো নো হাউ টু ব্রেক দ্য রুলস ফর এ বিগার কজ। সেটা আবার অনেক সময় হয় ইউ আর ব্রেকিং দ্য রুলস টু মেক ইট ইভেন মিনিমালিস্টিক। যেন মিনিমালিজম নিয়েও আমি কথা বলবো, যেখানে উই আর মেকিং থিংস মোর মিনিমাল, অত ইন্ট্রিকেট ডিটেলস না, আমরা মিনিমালিজমের দিকে যাচ্ছি। বাট ইফ ইউ লুক এট এনশিয়েন্ট ইন্ডিয়ান আর্ট, সেটা কিন্তু একদম ইন্ট্রিকেট ডিটেলস, উইচ ইজ ভেরি টাফ, which is beyond beyond the understanding of many people, because প্রত্যেকটা মূর্তির জেস্টার, স্কাল্পচারের জেস্টার, তার যে মুভমেন্ট হচ্ছে, থিম অ্যান্ড ভ্যারিয়েশনস রয়েছে, তার মধ্যে শেপস অ্যান্ড লাইনস অ্যান্ড শেপস আছে, মেনি থিংস আর হ্যাপেনিং।
ওই এক একটা স্কাল্পচার মিলে মিলে একটা পুরো রোতে একটা সিরিজ অফ স্কাল্পচার্স রয়েছে, তারা মিলে একটা ন্যারেটিভকে ব্যক্ত করছে বা একটা ইভেন্টকে হয়তো ডেপিক্ট করছে, সেইটা ইজ অনলি আ পার্ট অফ দ্য এন্টায়ার আর্কিটেকচার অফ দ্য টেম্পল। তাই তো, একটা রোতে আমরা শুধু একটা সেট অফ ক্যারেক্টার্স পেলাম, তারপরে ওরম কতগুলো রো আছে, ওরম একটা, তারপরে হয়তো দেখলাম যে ওই পুরো যে রোটা করেছি সেটা হয়তো অনলি এ পিলার, সেই পিলারের মতো এত কতগুলো পিলার আছে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। সো দ্যাট ইজ সামথিং ইউ শুড রেসপেক্ট। কনসেপচুয়াল আর্ট আমি একটু এক্সাম্পল দিলাম। কনসেপচুয়াল আর্ট থেকেই আমাদের এখানে মডার্ন আর্টে অনেক পারফরমেন্স আর্টে আমরা ইউজ করি, হয়তো কিছু আমরা প্রপ ইউজ করলাম, বা কনসেপচুয়াল আর্টটা রইলো, তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ডান্স ফর্মটাকে ইনফিউজ করে দিলাম, মিউজিকটাকে হয়তো দিয়ে দিলাম, ইট হ্যাপেন্স। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়েন আই ক্যান ইম্প্রোভাইজ or I can do an amalgamation of things to create modern art, this visual video art hote pare, mixed media is one of my favorite things because I have worked a lot on mixed media also, and কিছু কিছু সিনেমাতে আমি মিক্সড মিডিয়া কিভাবে, মানে যদি আমি কি বলবো, মিক্সড মিডিয়াতে করার ফান্ডাটা হচ্ছে, ফান্ডা বলবো না, মানে ফান্ডটা হচ্ছে, যখন আমি মিক্সড মিডিয়া করছি দেন আই নিড টু নো ইচ অ্যান্ড এভরি মিডিয়াম, যেটা আমি বলেছিলাম, আমি পেইন্ট মিডিয়ামটাও দেখেছি, গ্রাফিক্সটাও দেখেছি, অ্যান্ড আই হ্যাভ গ্রাস্পড ইচ অ্যান্ড এভরি, প্রত্যেকটা থেকে আমি শিখছি। যেটা আমি বলছিলাম, সেখানে মিক্সড মিডিয়া করে আমি প্রত্যেকটা এলিমেন্টকে দেখে বা কম্পোনেন্টকে দেখে আই এম সেইং সামথিং মোর, যেখানে সিনার্জিটা খুব ভালোভাবে হচ্ছে। প্রত্যেকটা জিনিস থেকেই আমি শিখেছি, তারপরে যখন আমি করছি একটা কোহেরেন্ট এক্সপ্রেশন হচ্ছে। সিনেমাটিক্যালি কি হয়, সিনেমা বাই নেচার ইজ ভেরি মাচ লাইক দ্যাট। ভিডিও আর্ট বা মিক্সড মিডিয়া আর্ট থেকে ইভলিউশন করে সিনেমাটা এসছে। সো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড মিক্সড মিডিয়া অ্যান্ড ভিডিও আর্ট রিয়েলি ওয়েল, you can do you can appreciate cinema in a much better way. You can do a lot of great artworks, you can appreciate cinema in a much better way. European cinema, Russian cinema, then your American cinema, বিশেষ করে ইউরোপিয়ান রাশিয়ান সিনেমা যদি আমি বলি, এবং এশিয়ান সিনেমা অলসো, যেখানে এইভাবে কালচারটা ছিল, you can appreciate it in a better way. আমেরিকাতে ওরা করছে, মোমাতে they are doing great work regarding that. তো সবাই শিখছে, because it is very progressive, we are learning from each other. It's a very constructive approach, it's a very progressive approach, modern approach if I say so, but you need to understand what you mean. তো কেউ হয়তো কেউ বলে এক করে আরেক, আবার কেউ বলে এক বোঝে আরেক। So the moment you understand this synergistic appeal, then you know that in your character also you are very authentic about your character or personality. এগুলো খুব সাইকোলজিক্যাল ওয়েতে আমি বলছি, because the moment you do that, নিজের সাথে আমি নিজে কখনো বিট্রে করছি না, that is also reflected the way in the way you express yourself or through your artwork. আর যখন আমি যেটা বলছি সেটা আমি মিনই করি না, তখন ওই যে ডিসক্রিপেন্সি বা ইনকনগ্রুয়েন্স যেটা রয়েছে সেটা আমার নেচার হয়ে যাচ্ছে। আমি যখনই আর্টওয়ার্ক করতে পারছি, আমি সেখানে ডিসিভটা যদি চ্যানেলাইজ করতে চাই তাহলে সেটা হয়তো করতে পারলাম, বাট ওই ব্যাপারটা কখনো খুব একটা থাকে না। যদি তারপরেও কেউ করে, তাহলে ম্যানিপুলেশনটাকে সে একটা আর্টের লেভেলে নিয়ে গেছে। অনেক সময় মেকিয়াভেলিয়ান আর্ট করতে গেলে সেগুলো দরকার হয়। সো এগেন, প্রত্যেকটা থেকে ভালো জিনিস শেখার আছে, বাট এইগুলো সাইকোলজিক্যালি উই ক্যান অ্যানালাইজ অ্যান্ড উই ক্যান লার্ন আ লট ফ্রম। বাট ওখানে স্ট্যাগনেন্ট হলে চলবে না। দ্য মোমেন্ট উই গেট স্ট্যাগনেন্ট, দেয়ার উই আর লুজিং দ্য পোয়েট্রি, উই আর লুজিং দ্যাট আর্ট। সেখান থেকে এক্সপ্রেস করে যেতে হবে, বুঝতে হবে, এক্সপ্রেস করে যেতে হবে। দ্যাট ইজ ওয়ান থিং, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এটাও বলবো যে আমি কনসেপচুয়াল আর্ট আরেকটু বলছি, যে মিনিমালিজমটা বললাম, মিনিমালিজমটা আমরা ইদানিং আমি দেখি খুব বেশিতে আমাদের আর্ট ডেকোরেশন বা ইন্টেরিয়র ডেকোরেশনে খুব ইউজ করা হয়, কারণ ওখানে মিনিমালিস্টিক ওয়েতে অনেকে পছন্দ করে, ট্র্যাডিশনাল মডার্ন একটা ব্লেন্ড রেখে তারা হয়তো ইন্টেরিয়র ডেকোরেশনটা করলেন। ইট অ্যাফেক্টস ইউর সাবকনশিয়াস আ লট, বিকজ যখন আমি ওই এলিমেন্টস গুলোকে দেখছি, দ্যাট ইজ অলসো ডেইলি, ইট ইজ শেপিং মি অ্যাজ এ হিউম্যান বিং। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অলসো ওয়েল বিইং এর জন্য আমার খুব দরকার হয়, প্লিজিং ওয়েল বিইং এর জন্য। সিম্বলিজম যেটা আছে, বিগ থিং, বিকজ সিম্বলিজম, সেমিওটিক্স আই হ্যাভ অলরেডি ডিসকাসড, সামথিং মোর দ্যান হোয়াট ইউ ক্যান সি। হ্যাঁ, ফ্রেঞ্চ আর বেলজিয়াম এখানে পোয়েট্রিতে ওরা সিম্বলিজম ইউজ করেছে, বাট এই যে যেটা আছে সেটার থেকে বড় একটা মেটাফোরিক্যাল অ্যাপিল আছে। সো ন্যাচারালিজম, রিয়েলিজম, মানে যেটা আছে সেটার ভ্যারিয়েশনসটা আমি দেখলাম, আর মেটাফোর্সটা ইউজ করে সামথিং মোর দ্যান দ্য, কি বলবো, যেটা অলরেডি আমি সামনে দেখতে পাচ্ছি তার থেকেও বেশি। অ্যান্ড অলসো দ্য ফান পার্ট অফ দিস থিং, সিম্বলিজমের ক্ষেত্রে হচ্ছে বাই ডিফল্ট একটা সিকিং অ্যাপ্রোচ থেকে যায়। সো যার জন্য সিকার্সদের সাথে সিম্বলিজমের একটা খুব রিলেশন থাকে, বাট অলওয়েজ বি অ্যাওয়্যার যে এটার যেন মিসইউজ না হয়ে যায়। সিকার যখন আমি করছি, এই যে ছোট একটা দেখে আমি সিক করলাম, অ্যাবসলিউট ট্রুথটার দিকে আমি এগোচ্ছি, তখন সেটার জন্য অনেক ওই ঠিকভাবে এগোলে ওইটার কাছে অনেকটা যাওয়া যায়। ব্যারক তো আমি বলেছি, এটা আরো আগের, এটা সিকোয়েন্সে নেই,
বাট আমি সিকোয়েন্সটা নিয়ে বলবো। ব্যারকে আমাদের বাখের মিউজিক আমরা দেখছি, ভিভালদি দেখছি, সেখানে আমরা দেখছি একদম ইন্ট্রিকেট আর্কিটেকচার গুলো, চার্চের এই যে ছবিগুলো দেখছি, ইউ ক্যান সি দ্যাট আর্কিটেকচারে খুব ইউজ হয়েছিল, মিউজিক, ড্যান্স, পেন্টিং, পোয়েট্রি, অ্যান্ড দেন ইয়োর পারফরমেন্স আর্ট তো আমি বললাম। আমার আমার অনেকগুলো এখানে আমি বিশেষ করে পারফরমেন্স আর্টে what I mentioned is I think Marina Abramovich I mentioned because she did really good modern art works. উলের সাথে এখানে একটা মোমাতে হয়েছিল আই গেজিং ইভেন্ট, so I have organized some eye gazing events myself and I will continue to do so, but I need some good people because it cannot go in the wrong hands, so that's why we need to protect that also. বাট এখানে নিউডিটি নিয়ে আমি আই হ্যাভ ডান আ লট অফ পারফরমেন্স আর্টস, তো সেখানে ইউ নিড টু রেসপেক্ট নিউডিটি, দ্য ফিগার, উইমেন, মেন, irrespective of gender, irrespective of race, the human essence. You need to understand all these concepts. More than understanding, you have to respect that. রেসপেক্ট থেকেই আন্ডারস্ট্যান্ডিংটা চলে আসে ইন এ বিগার ওয়ে। বাট সেটা না থাকলে এখানে একটা নিউডিটি করলাম, সেখানে একটা ফচকেমি ছোকরা একটা ঢুকে ছ্যাবলামো করতে শুরু করলো। সো আই হ্যাভ বিটেন আ লট অফ পিপল লাইক দিস when I had to, and otherwise I have taken other steps also. But you need to understand যে ওটা খুব নিচের লেভেলে আছে। যখন একটা ফিজিক্যাল বডি, তার ফিজিক্যাল ফিচার্স এগুলো দেখে যখন খেলোগিরি করে, ওনাকে যারা খিল্লি করে, তারা খুব নিচের লেভেলে আছে, ভাইব্রেশনালিও আছে, আর্টিস্টিক্যালি তো আছেই, সব দিক থেকেই তারা খুব নিচের লেভেলে। ঠিক আছে, মানে আই হ্যাভ টু মেনশন দ্যাট। যখনই সেটাকে আমরা রেসপেক্টফুল বই, তখন সময় আর্টিস্টিক বইতে ন্যাচারালি আমরা চলে যাচ্ছি, তারা দেখে আমাদের নিচে নামানোর চেষ্টা করছে, বাট আমরা ন্যাচারালি অনেক উপরে, তখন উই ক্যান ক্রিয়েট এ লট ফ্রম দ্যাট স্পেস। So that is also তার জন্য I didn't share a lot of my scripts which were based on lesbian relationships, which were based on LGBTQ relationships. I did write a street theater based on LGBTQ community, but more deeper stuff I didn't share with many people in the entertainment industry because they won't understand, and that will be as disrespect to myself because I have written it with a lot of respect. And it is more than the writing itself, as I already mentioned. Words to একটা লেভেল পর্যন্ত আমাকে এক্সপ্রেস করতে পারে, this is something beyond the words because সেখানে পারফরমেন্স আর্টস চলে আসছে এবং আরো অনেক কিছু রয়েছে, amalgamation of many things happening at the same time. So that's why the environment is also very important. And ওইটাই প্রিসিশনিজম, যেখানে আমরা ওই প্রিসাইজ জিওমেট্রি, শেপস, ওই কিউবিজম, নো পিউরিজম, ফিউচারিজম, এগুলো থেকে ইনফ্লুয়েন্সড হয়ে বিশেষ করে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর পরে প্রিসিশনিজমটা একটা মডার্নিস্টিক মুভমেন্ট হিসাবে খুব এসেছিল। সো দ্যাটস ওয়াই যেটা আমি এখানে একটু মেনশন করবো, সিন্স উই আর ডুইং ইট ইন আড্ডা অ্যাপ্রোচ, মানে আমাদের হিস্ট্রিটারও কিন্তু একটা এফেক্ট আছে। আজকে আমি ব্যারোকের থেকে একটা হিস্ট্রি পাচ্ছি, আজকে আমি রোম্যান্টিসিজম থেকে একটা হিস্ট্রি পাচ্ছি। যখন আমি আজকে প্রিসিশনিজম দেখছি, আমি যদি একটু দেখি, ঘেটে রিসার্চ করে যদি দেখি, যে দেখবো যে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান হয়েছিল, সেখানে লোকে গিয়েছিল, সেখানের কিছু কষ্ট দেখেছে তারা, সেখানে তারা দেখেছে হিউম্যান লাইফটা কত ফ্র্যাজাইল, যেখানে যুদ্ধে গিয়ে মানুষকে প্রাণ দিতে হচ্ছে, দেশের জন্য লড়তে হচ্ছে। সো দে হ্যাভ সিন অল দিজ হ্যাপিনেস, sorrow, different kinds of emotions, they have seen the sacrifice. সেখান থেকে তারা মনে করছে যে কিভাবে তারা একটা আর্টিস্টিক মুভমেন্ট দে ক্যান look up to, which will express themselves in that context or in that period. সেখান থেকে আমার প্রিসিশনিজম এলো, সেখানে ব্যারোকের একটা অ্যাপিল ছিল, রোম্যান্টিসিজম, পোস্ট রোম্যান্টিসিজম, পোস্ট ইমপ্রেশনিজম, ইমপ্রেশনিজম, সবকিছু থেকে মানে the environment, the context is shouting sometimes it's whispering, sometimes it's shouting, that this is the time for a change, and there are very few people who can like understand that thing, and more importantly very even fewer people who can actually do the change. এরকম যদি একটা সেটের মধ্যে যদি আমি বলি এরা বুঝতে পারলো যে একটা চেঞ্জ এখন দরকার, we need to have that change because the situation is asking for that change, কিন্তু তার মধ্যেও একটা পার্টিকুলার কিছু সেট থাকে যে who can actually implement that change. They can find out what the problem it is actually, what is the problem regarding that particular context or situation, what is beyond that, how we can find out how we can find innovative solutions regarding that, through arts, through science, through different aspects. So that is the approach. And then we can figure out
সবাই মিলে যখন ওই ফিউ এর মধ্যেই যদি সবাই মিলে করি, কেউ হয়তো আর্টিস্টিক দেখছে, কেউ হয়তো আর্ট সায়েন্স বোধ দেখছে, কেউ হয়তো সায়েন্স দেখছে, ইট ডাজন্ট ম্যাটার, প্রত্যেকের মধ্যেই ওটা রয়েছে। ওই ফিউ গ্রুপটা মিলে যখন আমরা করছি, দে ক্যান অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট দ্যাট চেঞ্জ। এবার প্রথমে আমি যদি প্রবলেমটাই না বুঝি, আমি সেই রেসপেক্টফুলি সেটাকে ট্রিটই করতে না জানি, আমি যদি জানি না যে আমি সলিউশনের দিকে যাবো কি করে, দের ইজ নো লিডারশিপ, দের ইজ নো ভিশন, বিকজ আই ডোন্ট ইভেন নো ওয়ার আই শুড গো। I know what has happened in the past. I know how I can be stagnant in the present, and I know how I can just push, be boring, and I just keep it going, keep it happening, keep it going, because I don't know, I don't have any vision. But when you know that, when you know the rules, you know how to break the rules, then you are making the change. Changes are happening for the better, not rebel without a cause. Things are happening for the better, with a bigger vision, with a bigger purpose. That is how the cultures make progresses. টাট্টু ঘোড়া কি কখনো মরে, মানে ঘোরে ঘোরে না, বিকজ আ রকিং হর্স কিপস মুভিং বাট ইট মেক্স নো প্রগ্রেস। টাট্টু ঘোড়া দেখে আমরা যদি উঠে টাট্টু ঘোড়া চলে যাচ্ছি, মনে হচ্ছে আমরা প্রগ্রেস করছি, তো করছি না, বিকজ ইট ইজ গিভিং মি আ ফিলিং আমরা ঘোড়া চড়ছি, বাট অ্যাকচুয়ালি উই আর নট রাইডিং আ হর্স, উই আর নট ইভেন প্রগ্রেসিং। এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টেও কখনো আমরা যাচ্ছি না, হয়তো একটু ঘষে টসে একটু গেলাম। সেটা কি ভিশন? দ্যাট ইজ নট লিডারশিপ। Rather, we can actually ride the horse and you can keep progressing, right? So that is just a metaphor, but you can understand a lot from that. যার জন্য বোঝাটা খুব দরকার, কিন্তু একটা কিছু করব, নিজে একটা কিছু বানাবো, নিজে এক্সপ্রেস করতে গিয়ে দেখলাম যা আমার কাছে অলরেডি আছে, দ্যাট ইজ নট এনাফ। নাও আই ক্যান কন্ট্রিবিউট সামথিং টু দ্য ফিল্ড অফ লিটারেচার, টু দ্য ফিল্ড অফ আর্ট, টু দ্য ফিল্ড অফ সায়েন্স, হোয়াট এভার ইট মে বি, বাট বিফোর দ্যাট আই নিড টু বি দ্যাট পার্সন অলসো, সো দ্যাট আই ক্যান কন্ট্রিবিউট। যে হয়তো কারোর কাছে পুঁথিগত বিদ্যা, কারোর কাছে হয়তো লাইফের বিদ্যা, কারোর কাছে হয়তো মানুষ দেখে শিখে বিদ্যা, কারোর কাছে হয়তো সবকিছু মিলে সেটা। But once you be true to yourself, then you can understand that very well inside yourself. Then you can see the deceit also around you, and you can recognize that, and you don't give in to that deceit. So that is very important, you know. এরে তর্ক চিরকালই চলবে, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ অফ প্রায়োরিটি। আমি কি এরে তর্কতে আমার রিসোর্স বা টাইম, আমার এনার্জি, আমার নলেজ বা এফোর্টকে ওয়েস্ট করবো? দ্যাট ইজ অলসো গুড অ্যাপ্রোচ। Or rather, I can create something which is beneficial for the entire world, for mankind, for other people, other artists, যারা বাডিং আর্টিস্ট, তারা যদি নতুন করে, তাদের একটা হোপ দরকার। So you can create something which is giving them hope. It is giving you hope, acceleration. Also, this is giving hope to the young budding potential artists. They can look up to something. হয়তো একটু আমি গেছি, সে হয়তো গিয়ে তারও এগিয়ে যাবে, but I am giving them an inspiration, you know, something to look up to. So এগুলো খুব বড় কথা, but if you understand it, you can relate to it a lot. সুপ্রিমেটিজম একটা ছিল আর্ট, এটা রাশিয়াতে হয়েছিল, আর্লি 20th সেঞ্চুরিতে হয়েছিল। ওই ফান্ডামেন্টালস অফ জিওমেট্রি, ইউনো, সার্কেলস, রেক্ট্যাঙ্গলস, স্কোয়ারস, লাইনস, এগুলো নিয়ে খুব হয়েছিল। এবার বাহাস যেটা ছিল না, আমাদের বাহাসের খুব আর কি ইনফ্লুয়েন্স ছিল এটার থেকে। আমাদের যদি ডিজাইন কেউ যদি পড়ে, আমরা ফ্র্যাঙ্কফুর্ট স্কুল পড়ে, যে কোনো ডিজাইন পড়ুক না কেন, যখন ভিজুয়াল আর্টস পড়ছে, ফ্র্যাঙ্কফুর্ট স্কুল পড়ে, বাহাস পড়ে, এগুলো পড়তে গিয়ে এরা দেখে কি যে এর ইনফ্লুয়েন্সটা কি ছিল। সুপ্রিমেটিজম কিছুটা এগিয়েছে, তারা ওই শেপস অ্যান্ড স্কোয়ার, সার্কেলস, রেক্ট্যাঙ্গেলস এর মধ্যে দিয়ে করার চেষ্টা করছে, ঠিক আছে। কাজিমির মেলেভিচ বলে একজন ছিল, যে খুব মানে প্রমিনেন্ট ফিগার ছিল এতে। এবং আমরা যদি ইসেতেও দেখি না, মানে হাউ ইউ ক্যান লুক অ্যাট দিস, যদি আমরা আমাদের কি বলবো, কান্দিনস্কির যদি ছবি দেখি, দেন ইউ উইল সি সেও কিন্তু শেপস অ্যান্ড লাইন্স ইউজ করে ছবি এঁকেছে, অ্যান্ড উইথ মিউজিক অলসো। এবার সুপ্রিমেটিজমে আমরা দেখছি একটা পুরো আর্ট মুভমেন্ট উইচ ইজ বেসড অন দ্যাট। তো সেটাই আর কি, জিওমেট্রির উপরে ভূমিকা এরকম হয়। এবার সুপ্রিমেটিজমে শেপস এর উপরে প্রচুর ভূমিকা, ইউ ক্যান সি ফ্রম দ্য পিকচার্স। তো ওই কিউবিজম কিছুটা ভাঙলো, অ্যানালিটিক্যাল সিনথেটিক করলো, ফিউচারিজম কিছুটা করলো, আমরা মোটিভেশন পাচ্ছি, এক একটা পর এক একটা আলোড়ন হচ্ছে, একটা ধাপ হচ্ছে, করতে করতে গিয়ে তারপরে জেনারেশন ভাবলো আমি তো এইভাবে দুনিয়াটাকে দেখেছি, হাউ আই ক্যান কন্ট্রিবিউট টু দ্যাট, সুপ্রিমেটিজম এলো। সো এইভাবে হয়েছে, দেশটি ছিল, এগুলো তো খুব ভালো। অ্যান্ড ব্যারক পেন্টিং তো আমি বললাম, ব্যারক পেন্টিং একটা খুব বড় ব্যাপার ছিল যে লাইটিংটা খুব অন্যরকম। মানে লাইটিংটা যদি আমি বলি, লো লাইট ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি, আই হ্যাভ টকড অ্যাবাউট এ লট। লো লাইট কখন আমি ইউজ করছি, কখন এই সাবজেক্টটার উপরে লাইটটা করছি, ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় একটু ডার্কার থাকছে, তারপরে আরো অনেক আছে, অর্নামেন্টেশন বলি, ডিফারেন্ট ওয়েজ অফ পেন্টিং, আর্কিটেকচারের প্রচন্ড অর্নামেন্টেশন,
মিউজিক কম্পোজিশন যদি আমি দেখি, উই স্টিল ওয়ান্ডার অ্যাট বাক, দ্য ওয়ে হি হ্যাজ কম্পোজড হিজ মিউজিক। সেখানে ব্যারক মিউজিক যে কোন লেভেলে যেতে পারে, উইচ উই ক্যান উই আর নাথিং, আই মিন উই অর এনি কম্পোজার ইউ টেক, they can learn so much from Bach, because Bach has shown the standard in terms of quantity as well as in terms of quality. So that is the thing. And also এই যে উই আর নাথিং বললাম, এইটাকে শুনে অনেকে এরকম একটা গ্রুপ আছে, উই আর নাথিং বললাম, দ্যাট ইজ ফ্রম হিউমিলিটি। সেলফ ডিসরেসপেক্ট আর হিউমিলিটির মধ্যে ডিফারেন্সিয়েট করাটা খুব দরকার অ্যাজ অ্যান আর্টিস্ট। এই যে উই আর নাথিংটা বললাম, দিস ওয়াজ অ্যান এক্সপ্রেশন অফ হিউমিলিটি। I know I am something, I am more than many people, but it is out of humility or respect towards Bach. যেখানে আমি বললাম উই আর নাথিং। এখন উই আর নাথিং, হি ডাজন্ট ডিসরেসপেক্ট হিমসেলফ, এরকম ধরনের যে ধরনের লোক কথা বলে, you tend to ignore those people, or at least know how you can use them constructively, creatively in your writing, in your artwork, so that you can show a mirror to the society also. These people exist, their characteristics exist, and you are showing it through artwork, so people are enjoying in a better way. So that is a great thing to do. But just don't think that that is the only standard. That is how the cultures go down. আর্টে পোভেরা খুব ভালো কনসেপচুয়াল আর্টের ক্ষেত্রে। পুওর আর্ট, অ্যাকচুয়ালি আর্টে পোভেরা মানে ছিল হচ্ছে পুওর আর্ট, মানে আমাদের স্ক্র্যাপ মেটাল বলি, ওয়াইড রেঞ্জ অফ মেটেরিয়ালসটা খুব ইউজ করা হয়েছিল। এখনো শান্তিনিকেতনে বা অন্য যে কোনো জায়গায় খুব ভালো ভালো এক্সিবিশন যখন আমাদের হয়, বিশেষ করে সাউথ কলকাতার বালিগঞ্জের দিকে কতগুলো সুন্দর সুন্দর এক্সিবিশনের জায়গা আছে। সো ফিগার আউট ওয়্যার ইট হ্যাপেন্স। যেখানে হয় সেখানে আমরা দেখেছি কনসেপচুয়াল আর্ট নিয়ে ওরা খুব কাজ করে, মানে they can relate to all these movements, suprematism, conceptual art. Sometimes they don't even know, হয়তো ছবি দেখে ভালো লেগেছে তাই they have used it. Constructivism I have used in my designs a lot. প্রত্যেকটা থেকে হয়তো শিখে সাবকনশিয়াসলি হয়তো কিছু পিক আপ করেছে ওখান থেকে, এস্থেটিক্যালি সেটাকে হয়তো ইউজ করছে। বাট দ্য মোর ইউ অ্যানালাইজ, কিছু হয়তো নুয়ান্সেস গিয়ে আমি দেখলাম যে ও এটা তো ছিল, এটা তো কোনোদিন ভেবেই দেখিনি। থটস, your thoughts, philosophies, food for thought it becomes. Then you can improvise also. That's why read a lot of books. Book reading is very important. Watching artworks, looking at artworks, these are great things, and that those things never go stale or never go old. You can always learn from that. But read great books, great art, do look at great artworks. Also, develop that sense as an artist, so that you can look at an artwork and you can see the potential of greatness. That's a great thing. Looking at a resource, you can understand that person can be a great person. You can look at an artwork, and the more you go higher, the higher you go in that artistic endeavor, if I say so, you naturally develop that skill. If you become true to yourself, or if you stay true to yourself, you don't compromise with the nonsense, you don't compromise with the bullshit, then you develop that sense. You see a person, you see an artwork. It can be visual arts in terms of photography, cinematography, it can be anything, fine arts, it can be dramatic arts, anything. But you look at something which is beyond what is visible, tangible এর থেকেও আরো বড় কিছু ইভোক করছে। Since you have gone that path, you can understood, you can actually understand. Yeah. So you have understood that, and you know that that person can become someone great. So they just need a bit of nourishment, কিছু হয়তো হেল্প লাগলো, কিছু মেটেরিয়ালস হয়তো লাগলো, কিছু স্টাডি মেটেরিয়ালস, একটা ওয়ার্ল্ড হয়তো তারা ডিসকভারি করেনি, সেখানে গিয়ে হয়তো আমরা তাদের এমন কিছু মেটেরিয়ালস দিলাম, দে কুড রিলেট টু ইট আ লট। In this way we shape other people, we move the country forward, we move the nation forward, move the culture forward, right? But to do that, you have to go that path. যদি শুরুতেই আমরা কম্প্রোমাইজ করতে করতে জীবনে সাকসেস পেয়ে থাকি, সাকসেস তো আমরা পেয়েছি, কিন্তু ওই জার্নিটার যে একটা এসেন্স আছে, উই নেভার গট দ্যাট। সেখানে আমি হয়তো ম্যানিপুলেশন করে, ঝগড়াঝাটি করে, সিন ক্রিয়েট করে, এইসব করেই শিখে রেখেছি যে দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ। দেন আই উইল নেভার হ্যাভ দ্যাট থিং ইনসাইড আস। কখনো কখনো দেখে হয়তো একটু একটু শিখে মাঝে মাঝে মনে ফিলিং জেগে উঠেছিল, সেটা দেখে আমরা শিখলাম, সেটাকেই ন্যারেটিভ হিসাবে বেঁচে গেলাম। Ultimately we have done the deceit, we have done the compromise. But people who have actually taken the journey, they can understand it better. So that is very important, right? Constructivism বললাম, এখানে আমাদের জিওমেট্রি ছিল, শেপস ছিল, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড অস্টেয়ার। অস্টেয়ার মানে হচ্ছে আমরা ওই মিনিমালিজমের দিকেই আমি যাবো, মানে একদম সিম্পলিসিটির দিকে যতটা আছে, সেখানে অ্যাবস্ট্রাকশন ছিল এবং ওই সিম্পলিসিটি ছিল মিশে। রথচেঙ্কো বলে একজন ছিল, সে খুব ভালো কনস্ট্রাকটিভিস্ট আর্ট করতো,
20th সেঞ্চুরি আর্ট, এবং খুব ভালো। হাই রেনেসা, যেখানে একদম আহ, আমাদের দেখছি রোমে বিশেষ করে, এখন তো আমাদের ভ্যাটিকান সিটির একটা এটা করেছে, বাট দ্যাট ফর সাম পিপল দ্যাট ক্যান বি অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য রোমান আর্কিটেকচার, ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি যদি আমি বলি। You have heard the name Vatican. What is Vatican City? Then you know about the Sistine Chapel, you know about Michelangelo and how he has created the great artwork, so that might be a hook, that might be an introduction for you to know about the culture. So that is something you can learn. রোম, ইতালি, এরা খুব দারুণ আর্টের কাজ করেছে, এবং আমাদের বেঙ্গলের সাথে আর্টিস্টিক্যালি ইতালির সাথে একটা কানেকশন আছে। আই উইল ডিসকাস ইট লেটার, বাট একটা খুব বড় লেভেলে, মানে একটা খুব ইনহেরেন্টলি একটা কানেকশন আছে। সো উই ক্যান রিলেট টু ইট আ লট, বাট গ্র্যাজুয়ালি উই উইল গো দেয়ার। বাট আর্টিস্টিক অ্যাপ্রিসিয়েশনটা খুব দরকার, রাইট? সো একাডেমিক আর্ট আছে, এটাও ইউরোপিয়ান একাডেমিজ অফ আর্টে ওরা করেছিল। একাডেমিজম পেন্টিং স্কাল্পচারেই বেশি হয়েছিল, মোর ইম্পর্টেন্টলি স্কাল্পচারে তো হয়েছে, এবং পেন্টিং গুলো যেটা করা হতো সেটা দেখেও আমাদের মনে হয় যে স্কাল্পচারের ইন্সপিরেশন রয়েছে, সাবজেক্টটা বা যে পোর্ট্রেট টাইপের ব্যাপারটা, বা একটা ক্যারেক্টারকে হয়তো পোর্ট্রে করা হচ্ছে, সো ওখানে স্কাল্পচারের কোয়ালিটিস গুলো থেকেই যায়। সো ইউ ক্যান লুক এট দ্য পিকচার ইটসেলফ, এই জনি ডেপের মতো লাগছে যে পিকচারটা আছে, বিকজ জনি like actually followed this kind of style in terms of beard and all. Modigliani niye he is making a movie on also. আরেকটা ছিল অ্যান্ডি গার্সিয়া made became Modigliani in a movie. That movie is not a great movie in terms of পিকাসোটা খুব বাজে কাস্ট করেছিল. He didn't look like Picasso, or by essence he was not looking like Picasso. Rather Nat Geo-তে ওরা যে জিনিয়াসের এপিসোড, I think সিরিজ 2টা যেটা করেছে, ওটা আমাদের রন হাওয়ার্ড আর ব্রায়ান গ্রেজার ওরা করেছে। তো ওটা অ্যান্থনিও বেন্দ্রাসকে নিয়েছে, হুইচ হি ইজ নট লুকিং লাইক পিকাসো, বাট বাই হিজ এসেন্স অ্যান্থনি ইজ ক্লোজার টু পিকাসো। সো ওখানে কোনো সময় লুক, কোনো সময় এসেন্স, কোনো সময় একটা অ্যামালগামেশন। সো ইউ নিড টু নো অল দিস থিংস। সো দ্যাট ওয়াজ আ বেটার অ্যাপ্রোচ, বাট আই ডোন্ট নো হু উইল বি পিকাসো দিস টাইম, বাট আই হোপ হি ডাজ ইট রাইট, বিকজ জনি আন্ডারস্ট্যান্ডস অল দিস নুয়ান্সেস। সো মোদিগ্লিয়ানি অলসো, মানে পভার্টিটাকে ইউজ করে কাঁথায় শুয়ে ছবি আঁকা, সেটাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট কেউ করছে না, বাট পিকাসো ওয়েন হি ওয়াজ ডুইং অ্যান এক্সিবিশন, পিকাসো সেখানে গিয়ে সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। তো সেখানেও একটা ব্যাপার আছে, অনেক কিছু জানার, শেখার। সেটাই আমি বলছি, হাউ ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট দ্যাট। তো ওটাই, পভার্টির মধ্যে থেকে যে আর্ট হয়, মোদিগ্লিয়ানি হ্যাজ শোড ইট। অপ আর্ট, অপটিক্যাল ইলিউশন নিয়ে খুব আছে, ভিজুয়াল নিয়ে। আমরা দেখি না অনেক সময় এরকম ছবি থাকলে দেখিস তার মধ্যে একটা মুভমেন্ট হচ্ছে, দ্য মুভমেন্ট ইজ অ্যান ইলিউশন অ্যাকচুয়ালি। সো ইউ ক্যান লার্ন এ লট ফ্রম দ্যাট অলসো, op art. Op by the name itself is very something related to the visual and the eye. Naturalism যেটা আমি বললাম, রিয়েলিজম, ন্যাচারালিজম, নিও ইমপ্রেশনিজম যেটা আমি বলছি, আমি সুরাতের ছবি বলেছিলাম, এবং পয়েন্টিলিজম নিয়ে আমি বলবো। সুরাতের যেটা হয় ও হচ্ছে পোস্ট নিও ইমপ্রেশনিজম। নিও মানে হচ্ছে নিউ, ঠিক আছে? ইমপ্রেশনিজম যদি সেই অর্থে ধরি, একদম ম্যানে থেকে শুরু হচ্ছে, একদম রেবেলিয়ান একটা অলিম্পিয়ার গুলো থেকে, তারপরে আমাদের মনে একভাবে দেখছে, রেনোয়া দেখছে, বাজিল দেখছে, সেজান পরে আসছে, ভ্যানগগও ইনফ্যাক্ট পরের দিকে যখন আসছে, ওকেও বলা হচ্ছে অনেকের সময় ইমপ্রেশনিস্টিক টাচেস আছে। বাট যখন আমি সুরাট দেখছি তখন হচ্ছে নিও ইমপ্রেশনিজম। সেখানে সেখানে ওই আর কি একটা ফ্রেঞ্চ আর্ট ক্রিটিক দ্বারাই কয়েন্ট এটা। তো ভ্যান গগ যেখানে আমাদের আসছে, ভ্যান গগও আমাদের নিও ইমপ্রেশনিজমের মধ্যে অনেকে ধরছে, অনেকে বলছে পোস্ট ইমপ্রেশনিজম নিও ইমপ্রেশনিজমের মধ্যে একটা ব্রিজ করছে ভ্যান গগ। সো ডিফারেন্ট ওয়েজ অফ লুকিং অ্যাট ইট। এবার সিনিয়া খুব ভালো একজন আর্টিস্ট ছিল, তবে এই সানডে আফটারনুনের ছবিটা আছে এখানে, সুরাট অ্যাকচুয়ালি ওই আস্তে আস্তে এলিমেন্টস গুলো করতে করতে নিউ ইমপ্রেশনিজমের টাচেস গুলো খুব দিতে শুরু করেছে। উইমেন অ্যাট দ্য ওয়েল, পলের যে আছে এখানে, আমার আদার ওয়েজ এখানে আমি দেখছি ওই যে ব্রাশ স্ট্রোকস গুলো দিয়ে আমি ইমপ্রেশনিজম অফ এ সানরাইজ দিয়েছিলাম, সেইটা এখানে নেই। দিস ইজ অলসো লুকিং লাইক ইমপ্রেশনিজম, আ ডিফারেন্ট ওয়ে অফ ইমপ্রেশনিজম। তো সেখানে কিভাবে সেটা করা হয়েছে, এটা একটু কালারফুল বেশি। আবার যেখানে আমি সানডে আফটারনুনটা যখন দেখছি সুরাটের, একটু মাইল্ড কালার্স, অতটা স্যাচুরেশনটা অতটা হাই নয়, ঠিক আছে? এখানে আমি দেখছি শেপসটাও চেঞ্জ হয়ে গেছে। যদি আমি দেখি রেনোয়ার ইমপ্রেশনিজম, দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দিস ইমপ্রেশনিজম। সো দ্যাট ইজ হোয়াট you understand the essence of impressionism.
then how you can contribute to it. সেটা একটা ব্যাপার। আরো কি ছবি দেখাবো, খুব মজার মজার কয়েকটা প্রি রাফালাইট ব্রাদারহুড নিয়ে কথা বলবো, একটু পুরোনো দিনের আগে চলে যেতে হবে। লো ব্রো ছিল, লো ব্রো ওয়াজ আ ভেরি ফানি ওয়ে অফ রিপ্রেজেন্টিং ইট, এটাও ছিল। এটা একটা আন্ডারগ্রাউন্ড ভিজুয়াল মুভমেন্ট ছিল ওই ক্যালিফোর্নিয়া এরিয়া, লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়াতে। এবং এখনো আমরা অ্যানিমেশনে দেখলে উই ক্যান সি দ্য লাইক ওখানে কিছু ক্যারেক্টার্স অফ ইট, লো ব্রো আর্ট ফর্ম 1960s এর সময় এখানে হয়েছিল। আমরা বাস্কুয়াতের নিয়েও কথা বলবো, বাস্কুয়াতের স্ট্রিট আর্ট বাস্কুয়াত খুব সুন্দরভাবে করেছিল ইন আ ডিফারেন্ট ওয়ে। তো এখানে এর সাথে রিলেশনশিপ কি আছে, হালকা হালকা আছে, আমি ডিটেলে বলছি না, ওটা গ্রাফিটি এগুলোর সাথে অনেক কিছু আছে বাস্কুয়াটের, তো সেগুলো নিয়ে আমরা পরে ডিটেলে আলোচনা করব। বাট মার্ক রাইডেন, রবার্ট উইলিয়ামস, বিশেষ করে মারিয়ান পেক খুব সুন্দর সুন্দর কাজ করেছে লোব্রত। এনশিয়েন্ট গ্রিক আর্ট, এগেইন ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি, হেলেনিস্টিক অনেকে বলে, অনেকে আর্কেইক বলে, অনেকে ক্লাসিক্যাল বলে। সো সো ডিফারেন্ট পিরিয়ডস আছে, ঠিক আছে। চারটে পিরিয়ডে মেনলি বলা বলা হয়েছে খুব ন্যারো ওয়েতে, আই ওয়ন্ট ডিসকাস দ্যাট, আই উইল জাস্ট টেল ইউ দ্য নেমস। জিওমেট্রিক বলা হচ্ছে, আর্কেইক বলা হচ্ছে, ক্লাসিক্যাল বলা হচ্ছে, হেলেনিস্টিক বলা হচ্ছে। বাট সেটা না জানলে অনেক সময় হেলেনিস্টিকটা খুব লুজলি অনেকে ইউজ করে, বা ক্লাসিক্যাল অ্যান্টিকুইটিটাকে অনেকে ইউজ করে। বাট ওই আর কি, মানে you understand the characteristics and how you what you can learn from it. গথিক আর্ট সেখানে ছিল। গথিক আর্টও আমাদের ওই মেডিয়েভাল আর্ট একটা। Donatello is one of the famous artists of Gothic art. Socialist realism খুব সোভিয়েত ইউনিয়নে হয়েছিল, রিয়েলিজমের সোভিয়েত ভার্সন অফ ইট। আমেরিকান রিয়েলিজম করেছে ওরা, ইউরোপিয়ান রিয়েলিজমের থেকে বেশি আমেরিকান রিয়েলিজম করেছে। আবার সোভিয়েত রিয়েলিজম ছিল হচ্ছে রাশিয়া, ওটার উপরে টেক। ফটো রিয়েলিজম এসেছিল যখন আমাদের ছবিটা আমি এমনভাবে পেন্টিং করছি দ্যাট ইজ লুকিং লাইক আই হ্যাভ টেকেন আ ফটো, হাইপার রিয়েলিজম অনেকে বলে না। তো ওখানে পেন্টিং, ড্রয়িং, অ্যানাদার গ্রাফিক মিডিয়া আমি ইউজ করছি দ্যাট ইজ মাচ মোর ক্লোজার টু দ্য রিয়ালিটি, বাট স্টিল ইট ইজ হ্যাভিং দ্যাট আর্টিস্টিক সেন্স, এসেন্স। যে ফটো রিয়েলিজম আর ফটো দুটোর মধ্যে ডিফারেন্স কি, দ্যাট ইজ আ থিন লাইন। তো সেটা আছে আদৌ কি আছে, ব্রেক করছে সেখানে। অনেক অয়েল পেন্টিংটা অনেকে ইউজ করে হাইপার রিয়েলিস্টিক আর্ট করতে, বিকজ অয়েল ওই ডেপথটাকে একটু নিয়ে আসে ফটোগ্রাফিতে যেটা আছে। অনেক সময় অ্যাক্রিলিক করলে সবসময় সেই অতটা ডেপথ পাওয়া যায় না। সো কোন কালার আমি চুজ করছি, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট প্রসেসটা। হার্লেম রেনেসা এটা হয়েছিল, দ্যাট ওয়াজ এ গুড ওয়ান, আমেরিকান আফ্রিকান আমেরিকান কালচারে হয়েছিল। সো ইনকোহারেন্স আছে, টোনালিজম আছে, টোনালিজম খুব বিখ্যাত একটা আর্ট ফর্ম। সেখানে ওই আমেরিকান আর্টিস্ট করেছিল, ল্যান্ডস্কেপ আঁকতে শুরু করেছিল, হ্যাঁ, টোন অফ আ কালার ইন মানে অ্যাটমসফিয়ার। ইফ ইউ ওয়ান্ট টু ডু ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, স্টর্মের ফটোগ্রাফি, জঙ্গলসের ফটোগ্রাফি, তো ওখান থেকে আমরা টোনালিজমটা খুব দেখতে পাবো। এখন টোনালিজম আর ইমপ্রেশনিজমের মধ্যে একটা হালকা ডিফারেন্স আছে, সেখান থেকে কিভাবে দেখবো, কিভাবে বুঝবো, you can understand that. We will talk about all these things. নিউ অবজেক্টিভিটি কি আছে, নিউ অবজেক্টিভিটির একটা ব্যাপার আছে। আমি এডওয়ার্ড মুঙ্কের একটা ছবি দেখিয়েছি, এক্সপ্রেশনিজম। নিউ অবজেক্টিভিটি ছিল ওটার একটা রিয়াকশন হিসাবে করা হয়েছিল 1920s এর ওরম জায়গায়, একটা জার্মান ওয়েতে। নিউ অবজেক্টিভিটি ছিল আমাদের মুঙ্ক তখন এক্সপ্রেশনিজম করছে, তার একটা রিয়াকশন হিসাবে জার্মান ফ্লেভারটা নিয়ে আসে কিভাবে করবে নিউ অবজেক্টিভিটি। সো এগুলো ছিল। পয়েন্টিলিজম তো আমি বললাম, পয়েন্ট 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 করে আমি সানফ্লাওয়ার আঁকছি। সুরাতের অলরেডি আমি বলেছি, ভিনসেন্ট ভ্যান গগের মধ্যেও আছে পয়েন্টিলিজম। সানফ্লাওয়ার আঁকছি, পোর্ট্রেট আঁকছি, সবগুলোর মধ্যেই পয়েন্ট 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 এরকম একটা আছে, যে জন্য পয়েন্টিলিজম বলা হয়েছে। ঠিক আছে। সো আই থিঙ্ক সো ফার সো গুড। আমরা একটু আর্টিস্টিক ওয়েতে আলোচনা করলাম। কিছু কি আর মানে আর বলতে হবে কিছু? আচ্ছা, যেটা আমি বলি যে আর্ট টিচারের সাথে বাকি টিচারদের কতটা, অনেকটা ডিফারেন্স। আই থিঙ্ক বাই ইফ ইউ হ্যাভ সিন দ্য এপিসোড 1 ইউ হ্যাভ আন্ডারস্টুড বাই নাও, অর এপিসোড 2 যেখানে আমরা একটা ভিজুয়ালি দেখালাম, ইউ হ্যাভ আন্ডারস্টুড যে বাকি টিচার্সদের থেকে আর্ট টিচাররা একটু ডিফারেন্ট। এবার সেটার সুযোগ নিয়ে অনেকে অনেক কিছু করে আর কি, বাট এটা যারা করে তাদের নিজেদের মনের নোংরা। সো ইউ হ্যাভ টু গিভ দেম আ লেসন ইফ দে নিড ইট, যে কোন জায়গাটা, কোন থিন লাইনটা কখনো ক্রস করতে নেই।
বিকজ যখন আমরা আর্টিস্টিক টিচিং করি, আর্ট টিচিং করি, সেখানে হয়তো কিছু কিছু জিনিস আমরা করছি যেটা অনেকে অনেক কিছু বুঝতে পারে না, এবং সেই যে বুঝতে পারে না, দ্যাট ইজ অলসো বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অফ দোজ পিপল হু আর অ্যাকচুয়ালি ক্রিটিসাইজিং ইট ওভার দ্য ইনভেশনস, ওভার দ্য ডিফারেন্ট কালচারাল ডিফিউশনস। বিকজ ইন্ডিয়া অ্যাজ এ কালচার, যেখানে আমাদের স্কালচার, নিউডিটি বলি, বা রেসপেক্টিং উইমেন, বা উইমেন ওয়ার ভেরি প্রগ্রেসিভ ইন ইন্ডিয়ান কালচার্স, ইন্ডিয়ান কালচার, এনশিয়েন্ট ইন্ডিয়ান কালচার। এবং ভেদিক কালচার দেখলে সেখানেও আমরা দেখেছি ওয়ারিয়র ছিল, আর্টিস্টিক ওয়েতে তারা করছিল, পূজা আর্চা যখন করছে সেটার জন্য যখন হিমস যখন তারা পাঠ করছে, তখন সেখানে সংস্কৃত উচ্চারণের মধ্যে দিয়ে তারা একটা আপলিফটিং অ্যাপিল ছিল। সেখান থেকে ডিফারেন্ট ইনভেশনস এর মধ্যে দিয়ে তারাই আস্তে আস্তে এটাকে সরিয়ে যাতে ক্রিটিসাইজ করতে পারে এবং নিজেরা লুটে নিজের নামে চালাতে পারে, তারাই করেছে ইন্ডিয়ান কালচারে। নাও তারা সেটাকে মিসইউজ করার চেষ্টা করে। ফর এক্সাম্পল, আমার আর্টিস্টিক প্রসেসের মধ্যে একটা পার্ট হচ্ছে যখন হয়তো আমি কিছু কিছু প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, দ্যাট ইজ কনসার্নিং মেবি নিউডিটি থাকছে, যেখান থেকে আমি পেন্টিং করছি, স্কাল্পচার করছি, আমি হয়তো কি বলবো, মিউজেস থাকছে আমার কাছে, সোর্স অফ ইন্সপিরেশন থাকছে, বাট আই এম ডুইং ইন আ রেসপেক্টফুল ওয়ে, ডিভোশনাল ওয়ে, সামটাইমস আর্টিস্টিক ওয়ে, এস্থেটিক্যাল ওয়ে। সেখানে হয়তো সেক্সুয়াল ইন্টারপ্রিটেশনস রয়েছে, সেক্সুয়াল ইনুয়েন্ডো রয়েছে, থাকতে পারে, বাট আমি নট এক্সপ্লিসিটলি আমি মেনশন করছি না, বিকজ দ্যাটস আ পার্ট অফ দ্য প্রসেস, দ্যাটস আ পার্ট অফ দ্য বিইং, পার্টস অফ দ্য প্রসেস, আর্টিস্টিক ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। সেখানে সেগুলো সবকিছু মিলেই আমাদের আর্টিস্টিক এক্সপ্রেশনটা হয়। যারা এগুলো পছন্দ করতে পারে না, যারা নিজেরা এগুলোকে চেপে রাখে, তারা এগুলোকে অ্যানালাইজ করে দেখে দে হ্যাভ ফিগার্ড আউট ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং ইট। এবং তারা আজকেও, যার জন্য আমি বলছি শান্তিনিকেতনকে বিশেষ করে নজরে রাখা দরকার, এবং আরো কয়েকজনের বিশেষ করে একটু স্ট্রিক্টলি দেখা দরকার, বিকজ দের ইজ এ ফোর্স, দেয়ার আইজ আর ফিক্সড আপন দিজ প্লেসেস, ফিউ প্লেসেস, যেখানে এখনো আমরা স্বতন্ত্র ব্যাপারটাকে, এখন তো আমি দেখছি পারফরমেন্স যখন আমি দেখি তখন ইট হ্যাজ গন লোয়ার। যদি আমি, ইফ আই ট্রুলি ক্রিটিসাইজ অনেস্টলি, অ্যাকচুয়ালি এটা লো হয়েছে। এবং কেন লো হয়েছে, আই এম গিভিং ইউ অল দিস ডিসকাশনস সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়াই ইট হ্যাপেন, সো দ্যাট ইউ ক্যান ডু ইট ইউর সেলফ। একা তো সবার পক্ষে করা সহজ হয় না। হয়তো আমি কিছু গাইড করলাম, কেউ আরেকজন কেউ শুনলো, তারা হয়তো তাদের ওপিনিয়নকে পুট ফোর্থ করলো, সবাই মিলে আমরা করলাম, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এর জন্য। বাট আমি বলছি কারা করেছে, কোন ধরনটা করেছে, নট এনি পার্টিকুলার পার্সন, ঠিক আছে, কারা করেছে, কোন ধরনটা করেছে, সেটাকে জানাটা খুব দরকার। কেন করেছে সেটা জানলে আমরা দেখছি তাদের ইনোভেশনটা কোন জায়গায় হচ্ছে, তারা এই ধরনটাকে করে করে কিভাবে এই জিনিসটাকে নষ্ট করবে বাংলা। আজকে যখন এখান থেকে বাংলার এই ব্যাপারটাকে নষ্ট করা হচ্ছে, যেখানে আমরা দেবদেবীর পুজো করছি, আর্টিস্টদের পুজো করছি, শিক্ষাকে পুজো করছি, সেখান থেকে কালচারটাকে ডিগ্রেড করতে করতে ডেকাডেন্সের পথে নিয়ে গিয়ে থ্রু ল্যাঙ্গুয়েজ, থ্রু আর্ট, মানে থ্রু আর্ট না, থ্রু ল্যাঙ্গুয়েজ, থ্রু আদার থিংস, এন্টারটেনমেন্টের একটা শ্যালো ভ্যালিউ নিয়ে চলে এলো, করতে করতে এমন ভাবে করা হচ্ছে, দ্যাট ইজ অলসো ডিস্ট্রাকশন। করে গেল, সুনার অর লেটার উই উইল ফাইন্ড দ্য কালচার ইজ going down. Few people who didn't compromise, who are actually holding it, maintaining it. But you can see whatever is happening around you, that is their achievement. Now mind my words, for us might be self কি বলবো, সেলফ, নিজেকে ওপর দিকে তোলা, ঠিক আছে, সেলফ এস্টিম বলি, সেলফ রেসপেক্ট বলি, আমাদের নিজেদের সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেটা হতে পারে, মাইট বি আওয়ার মানে মিনিং অফ সাকসেস। বা অন্য কাউকে শেখালাম, কালচারটাকে ইমপ্রুভ করলাম, শিক্ষাদান করলাম, মানুষকে তৈরি করলাম, সেটা কারোর কাছে সাকসেস। আরেকটা ধরন উইচ ইউ ক্যানট ইগনোর এনিমোর, তাদের কাছে মানুষকে কতটা ফেললাম, সেটা হতে পারে কম্পিটিশন হলে সেটা একটা অন্য ব্যাপার, যেখানে একটা হেলদি কম্পিটিশন হচ্ছে, মানুষকে কতটা নিচে নামালাম, কতটা ফেললাম, আমি ভাবলামই না কোন কালচারে আমি যাচ্ছি, কোন কালচারে মানে আমি এটা নিয়ে করতে যাচ্ছি, সেগুলো আমি ভাবলামই না। আমার নেচার বা স্বভাব হচ্ছে, যে মানুষ বা যে কালচারই আমি পাই না কেন, তাকে যদি আমি নামিয়ে দিতে পারি, দ্যাট ইজ দ্য মিনিং অফ অ্যাচিভমেন্ট ফর মি। তাহলে অ্যাচিভমেন্ট সেই টার্মটা আমি দেখছি, that is different from us or for most of the people, because we know the right meaning of it. For only a particular set of people, achievement তারা টার্মটাকে ইউজ করছে ফ্যামিলিয়ারিটি পাওয়ার জন্য, কম্পারিজন পাওয়ার জন্য, সিমিলারিটি পাওয়ার জন্য, বাট অ্যাকচুয়ালি ইন এসেন্স দে আর কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্যাট। এবার যতক্ষণ we are maintaining that ignorance, they are having power. The more we know about them, they don't have any power anymore. We are keeping them pedestal because of that ignorance, and using that ignorance they are destroying the entire culture. That is one thing you should keep in mind, because I will also tell you that
Our teachers are complex, it takes a lot to be one, obviously. অনেকে fake, অনেকে পেইন্টিং নিয়ে এসে they give it as gifts to other people so that they can create the narrative that they understand art. There are people, stars like that, but they don't understand anything about art. It's not in their personality. Maybe a bit of things, but they want to be painters, they want to be artistic appreciation, so they can like address that culture using that role. They can destroy that culture also. So be very careful. For the last 6 or 7 years, you will see that more, because this is because of these people who are actually wanting to destroying this culture, no matter whatever they say through their mouths, but they don't mean it. Now, I have seen worse, obviously. I have seen the arc, how people get down, how there are few people who are actually bringing them down. I have seen the entire arc. ঠিক আছে? I have seen how they want you to change, how they want you to compromise, how they want you to give in. That's why I can talk about all these things a lot more than many other people. আজকে যখন আমি যুবকদের দেখছি রাস্তায় গিয়ে ধর্ণা দিচ্ছে, তাদের মধ্যে যদি একটু এই সেন্সগুলো থাকে, দে উইল মেক দেয়ার লাইফ অ্যান আর্ট। যেভাবে তারা সেটাকে করছে, চাকরিটা করছে, শিক্ষা দিচ্ছে, অন্য আরেকজনকে গড়ছে, সেটা হয়ে যাবে তাদের কাছে একটা আর্টিস্টিক এক্সপ্রেশন। সো ইট ক্যান হ্যাপেন ইন ডিফারেন্ট ওয়েজ, সেটাকে জানাটা খুব দরকার। আর কালচারাল ডিফিউশন ইজ ওয়ান টার্ম আই উইল এমফাসাইজ অন। কালচারাল ডিফিউশন, অসমোসিস যদি আমি বলি, ইফ আই borrow a term from chemistry or take a term from chemistry, you will see osmosis একটা ব্যাপার আছে। দুটো জিনিসকে আমি একসাথে রেখে দিলাম, তারপরে কিভাবে সেটা একটা অপরকে এফেক্ট করবে। And there are different terms or events as well. I will mention all those things, but diffusion is also one thing you should understand. এবার হাই থেকে লোতে যাচ্ছে না, লো থেকে হাইতে যাচ্ছে, you have to understand যে লোটাকে হয়তো পারসেপশনটা বিল্ড করা হয়েছে হাই হিসাবে, বাট ইউ আর কিপিং দেম টুগেদার। সে হাই থেকে হয়তো যে হাইতে ছিল সে আস্তে আস্তে লোতে চলে এলো। That is very important, because this is happening. This is happening in our relationships. This is happening in our artistic expression, the way we use language, the way you create the artworks, in every way that is happening. ঠিক আছে? সো ওই ভাওতার যে ব্যাপারটা দিয়ে এই লো থেকে যে হাই এর মধ্যে গ্যাপটাকে যে ব্রিজ করা হয়, দ্যাট ইজ ব্রিজড বাই দ্য ভাওতা। You can bridge it by knowledge, you can bridge it by experience, you can bridge it by wisdom, you can bridge it by actual works, but you are bridging it actually because you have gone through that process. ঠিক আছে? যার জন্য অনেক সময় স্ট্যাটিস্টিক্যালি বা যদি আমি রিসার্চের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে সেখানেও গ্রুপ থাকে। সেখানেও সাইকোলজিতে রিসার্চ করা হয়েছে আমেরিকান ইনস্টিটিউটসে এবং ওয়ার্ল্ড ওয়াইড করা হয়েছে, যে গ্রুপ এ কে রাখা হলো এটা তারা করছে, গ্রুপ বি কে রাখা হলো এটা তারা ভাবছে। অনেক সময় অবজারভেশনের রেজাল্টস করে দেখা গেছে যে এফেক্ট ইজ দ্য সেম, কিন্তু বিকজ দে হ্যাভ গন থ্রু দ্য প্রসেস, দে আর স্টাডিং, দে আর এক্সপেরিমেন্টিং, দে আর গোয়িং থ্রু দ্য প্রসেস, নিজেদের মধ্যে তারা কন্টিনিউয়াসলি ক্রিয়েশন করে, দে আর ফিলিং দ্যাট থিং সাইকোলজিক্যালি, ফিলোসফিক্যালি, এস্থেটিক্যালি, এভরিওয়ে দ্যাট ইজ পসিবল। বাট আরেকটা হচ্ছে ভাওতা দিয়ে দে আর ব্রিজিং দ্য গ্যাপ। দে হ্যাভেন্ট ডান এনিথিং to go at least a bit. Rocking horse keeps no progress, only keeps moving. শুধু টক, ন্যারেটিভ, ভাওতা, এইখান থেকে এইখানে গ্যাপটা রয়ে গেছে, বাট দ্য ইলিউশন যেটা তারা তৈরি করছে, যে গ্যাপটা হয়তো ব্রিজ হয়ে গেছে। When you fall in that trap, the culture will go down, the person will go down, and this is not rocket science, it's bound to happen, right? So understand that there is a gap, and no matter whatever they say, whatever narrative they sell, whatever marketing they do, they cannot bridge the gap unless they do it themselves. Okay, that is very important. So understand all these things and don't think about petty things a bit like more than that is required. Use it constructively, embrace it, use it constructively. And yeah, I mean, that is that is the thing. Many people are fighting for them, these people, and they don't even know what they are fighting for. And that's the kind of people they want in their group, so that they can just send these people to the cultures and to the states, and they do all this nuisance, you know. So now, from after this episode, this is episode 2, and after this episode, after puja, especially after Durga Puja, we will do great addas on art. ঠিক আছে? ওকে, সো যারা যারা সাবস্ক্রাইব করেননি, আমি তাদের জন্য আরেকবার একটু দেখাবো যে লেটস মেক ইট এ সেন্সেশন।
আমি এখানে বলছি না যে আমার কত ভিউজ হলো, ইট ডাজন্ট ম্যাটার টু মি, অনেস্টলি স্পিকিং ইট ডাজন্ট ম্যাটার টু মি, যে আমার এত ভিউ হচ্ছে, এত সাবস্ক্রাইবার হচ্ছে, আই ডোন্ট ইভেন গিভ এ ড্যাম অ্যাবাউট দ্যাট, বাট দ্য থিংস আই এম শেয়ারিং অর উই আর শেয়ারিং, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ডস অর বিয়ন্ড দ্যাট। এই স্ট্যান্ডার্ডটা নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন we can form a great community where we can discuss with each other through different perspectives, এবং কেউ যদি, আমরাও যদি নিচে নেমে থাকি তাহলে অপর একজন কেউ আমাদের হেল্প করতে পারে, অন্য কেউ যদি নিচে নেমে যায় আমরা তাদের একটা হেল্পিং হ্যান্ড দিতে পারি, উই আর হেল্পিং ইচ আদার আউট। কারোর হয়তো এই গানটা শোনালে আমাদের মনে হবে তার একটু হয়তো ফিলটা, মুডটা একটু চেঞ্জ হবে, সো দ্যাট শি ক্যান ফাইন্ড হার ওন ওয়ে, উই আর নট ফোর্সিং এনিথিং। হয়তো একটা পোয়েট্রি শেয়ার করলে মনে হবে যে তার হয়তো জীবনে একটা কিছু সে পেলো। অ্যাজ ফ্রেন্ডস উই আর বিল্ডিং এ কমিউনিটি, রাইট? সো সেই মাইন্ডসেটটা থাকাটা খুব দরকার। নোংরামোটা যদি সেই লেভেলে থাকে মাইন্ডসেটে, নো ম্যাটার হাউ মাচ এডুকেটেড ইউ আর, দেন ইউ আর মিসিং দ্য প্লট, ইউ আর মিসিং দ্য এন্টায়ার থিং, নট ইভেন প্লট, ইউ আর মিসিং দ্য বিগার অ্যাসপেক্ট অফ ইট, রাইট? যার জন্য নিজের প্রতি নিজে খুব অথেন্টিক বা জেনুইন হতে হয়, এভরিথিং হ্যাপেন্স অটোমেটিক্যালি। ঠিক আছে, চলো, সাবস্ক্রাইব না করলে করে নিও, আর কারোর সাথে শেয়ার। Press the bell icon on the YouTube app and never miss another update. এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ, উইশ ইউ অল আ ভেরি হ্যাপি পূজা, একেবারে বিজয়া দশমীর পর দেখা হবে, থ্যাংক ইউ।